আমার ভালোবাসা দিয়ে আপনার চারপাশের সব দেয়াল আমি ভেঙে দেব ম্যাম। এই তো শুধু শুরু। আমার ভালোবাসার পাগলামি তো আপনি এখনো দেখেননি। পরের দিন সকালে নোহা স্টাফ রুমে ঢুকতেই দেখলো আহান তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে নোহার মেজাজটা ইনস্ট্যান্টলি খারাপ হয়ে গেল। শুভ সকাল ম্যাম। আমার সকালটা শুভ ছিল তোমার মুখটা দেখার আগ পর্যন্ত। আহান নোহার এই কঠিন কথায় মোটেও দমে গেল না, বরং তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। আমার মুখটা এতটাও খারাপ না ম্যাম। একবার আয়নার বদলে আমার চোখে নিজেকে দেখে নেবেন। সারা জীবন এই মুখটার প্রেমে পড়ে থাকবেন। আহানের এমন সরাসরি কথায় নোহা বাকরুদ্ধ হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তোমার স্পর্ধা দিন দিন বাড়ছে আহান। কালকের কথাগুলো ভুলে গেছো? আপনার বলা কোনো কথাই আমি ভুলি না ম্যাম, কিন্তু কি করব বলুন। আপনি বকা দিলেও আমার কাছে ভালোবাসার কথাই মনে হয়। নোহা নিজের ডেস্কে গিয়ে বসলে আহান তার ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে নোহার টেবিলের উপর রাখলো। এটা কি? আমি আপনার সম্পর্কে খোঁজ নিয়ে জেনেছি আপনি সকালে প্রায়ই না খেয়ে ভার্সিটিতে চলে আসেন, তাই আপনার জন্য গরম গরম আলু পরোটা আর আচার নিয়ে এলাম। আমার মা খুব ভালো বানায়। নোহার রাগে ফেটে পড়ল। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে খোঁজ খবর করছো? তোমার সাহস কি করে হয়? এক্ষুনি এটা নিয়ে আমার সামনে থেকে দূর হও। কিন্তু ম্যাম, আপনি না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে। আপনার কষ্ট হলে? আমার কষ্ট হলে সেটা দেখার জন্য তুমি আছো? কে হও তুমি আমার? যে আপনার সব কষ্ট নিজের করে নিতে চায়। নোহার রাগে টেবিল থেকে টিফিন বক্সটা তুলে আহানের দিকে ছুঁড়ে মারতে চাইল, কিন্তু পারল না। আহানের চোখের দিকে তাকিয়ে তার হাতটা আটকে গেল। ছেলেটার চোখে কি অদ্ভুত এক মায়া, কোনো ছলনা নেই, কোনো বদ উদ্দেশ্য নেই। নিয়ে যাও এটা। আমি রেখে গেলাম, আপনার যখন খিদে পাবে খেয়ে নেবেন। প্লিজ নিজেকে কষ্ট দেবেন না। আহান আর দাঁড়ালো না, ঘর থেকে বেরিয়ে গেল। নোহা কিছুক্ষণ টিফিন বক্সটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর পাশের ডিপার্টমেন্টের শিক্ষক করিম সাহেব নোহা ম্যামের রুমে এলেন। কি ব্যাপার নোহা ম্যাম, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আর তোমার রুম থেকে এত চমৎকার খাবারের গন্ধ আসছে কেন? কিছু না করিম ভাই, এমনি। সেদিন শুনলাম ক্লাসের একটা ছেলে তোমাকে নাকি খুব বিরক্ত করছে। ওই যে আহান নাকি কি যেন নাম। বেশি বাড়াবাড়ি করলে প্রিন্সিপাল স্যারকে একটা কমপ্লেন করে দিলেই তো পারো। আমার ছাত্র কেমন সেটা আমি দেখব করিম ভাই। আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। আরে আমি তো তোমার ভালোর জন্য বললাম। ছেলেটা নাকি তোমাকে প্রেমের প্রস্তাবও দিয়েছে। ছি ছি, ভাবা যায়? শিক্ষক ছাত্রের সম্পর্কের কি সম্মান রাখলো। ঠিক সেই মুহূর্তে দরজায় আহানকে আবার দেখা গেল, তার হাতে একটা ফাইল। এক্সকিউজ মি ম্যাম, এই ফাইলটায় আপনার একটা সই লাগতো। করিম সাহেব আহানকে দেখে ব্যঙ্গ করে উঠলেন। এই যে এসে গেছে কি? হ্যাঁ, ম্যামের খুব খেয়াল রাখা হচ্ছে। আহান করিম সাহেবকে সম্পূর্ণ উপেক্ষা করে নোহা ম্যামের দিকে তাকালো। স্যার, শিক্ষক ছাত্রের সম্পর্কটা অবশ্যই সম্মানের, কিন্তু একজন শিক্ষক যখন মানুষ হিসেবেও অসাধারণ হন, তখন তার প্রতি ছাত্রের মনে শুধু সম্মান নয়, অন্য অনুভূতিও জন্মাতে পারে। আর ভালোবাসা কোনো অসম্মানের বিষয় নয় স্যার। অসম্মান হলো কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তার আড়ালে ব্যঙ্গ করা। আহানের কথা শুনে করিম সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নোহা অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে রইল। তুমি আমার মুখের উপর তর্ক করছো? আমি তর্ক করছি না স্যার, আমি শুধু সত্যিটা বলছি। নোহা ম্যাম একজন অসাধারণ শিক্ষক এবং তার চেয়েও ভালো একজন মানুষ। তাকে সম্মান করতে শিখুন। আহান, তুমি বাইরে যাও। আহান নোহা ম্যামের দিকে একবার তাকিয়ে কোনো কথা না বলে বেরিয়ে গেল। দেখলে নেহা, দেখলে তোমার ছাত্র সাহস? আমার সামনে তোমাকে সাপোর্ট করছে যেন সে তোমার গার্জিয়ান। নোহার গলার স্বর এবার কঠিন শোনালো। ও যা বলছে ঠিকই বলছে করিম ভাই। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে আমি আগ্রহী নই। আপনি এখন আসতে পারেন। করিম সাহেব অপমানিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। নোহা চেয়ারে ধপ করে বসে পড়ল। ভার্সিটি ছুটির পর নোহা নিজের গাড়ির কাছে গিয়ে দেখল গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেছে। সে হতাশ হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়ালো। আমি কি সাহায্য করতে পারি ম্যাম? নোহার পেছনে আহানের গলা শুনে সে চমকে উঠল। তুমি এখনো যাওনি? আপনার যাওয়া পর্যন্ত আমি কিভাবে যাই? আমি তো বলেছিলাম আমি আপনার খেয়াল রাখছি। মনে হচ্ছে আজ সেটার প্রয়োজন হয়ে পড়েছে। আমার গাড়ির চাকা
আমি ঠিক করে নিতে পারবো। এই পরন্ত বিকেলে এই নির্জন পার্কিংয়ে আপনি একা একা কিভাবে ঠিক করবেন? চলুন আমি আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। কালকে আমি মেকানিক নিয়ে এসে গাড়ি ঠিক করে দেব। তোমার সাথে আমি বাইকে যাব? অসম্ভব। তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে পারেন, কিংবা কোনো রিক্সা বা সিএনজির জন্য গেট পর্যন্ত হেঁটে যেতে পারেন। নোহা উভয় সংকটে পড়ল। কিছুক্ষণ ভেবে এসে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। সে প্রথমবার আহানের বাইকের পেছনে বসলো। আহান বাইক স্টার্ট দিতেই নোহা ভারসাম্য রাখার জন্য ভয়ে আহানের কাঁধে হাত রাখলো। আহানের সমস্ত শরীর জুড়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। শক্ত করে ধরুন ম্যাম, পড়ে গেলে কিন্তু আমারই লাগবে, কারণ আপনার আঘাতটা সরাসরি আমার বুকে এসে লাগবে। নোহা আহানের কথায় কোনো জবাব দিল না। সে শুধু চোখ বন্ধ করে শক্ত করে তার কাঁধ ধরে বসে রইল। আহানের শরীরের স্পর্শ আর খোলা রাস্তার ঠান্ডা বাতাস তার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করছিল। বাইক চলছে। রাতের শীতল বাতাস নোহার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। তার একটা হাত এখনো আহানের কাঁধে রাখা। পুরো পথ জুড়ে আহান আর একটি কথাও বলেনি, কিন্তু তার নীরব উপস্থিতিতেই যেন অনেক বেশি সোচ্চার। আয়নার দিকে তাকিয়ে সে দেখছে নোহা চোখ বন্ধ করে আছে। তার মুখে একরাশ বিভ্রান্তি আর অজানা এক অনুভূতির ছোপ। নোহার মনে হচ্ছে এই পথটা যেন শেষ না হয়। ছেলেটার স্পর্শে যে অদ্ভুত এক নিরাপত্তা বোধ হচ্ছে, সেটা সে মন থেকে কেড়ে ফেলতে পারছে না। অবশেষে বাইকটা একটা সুন্দর ছিমছাম অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সামনে এসে থামলো। ম্যাম, আমরা এসে পড়েছি। নোহার ঘোর কাটলো। সে তাড়াতাড়ি বাইক থেকে নেমে একটু দূরত্বে গিয়ে দাঁড়ালো। ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেই হবে না। মানে হলো আপনাকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার ছিল, সেটা আমি করেছি। এখন আপনি সাবধানে ভেতরে যান, সেটা দেখার দায়িত্ব আমার। আমারও তো দায়িত্ববান মানুষের প্রয়োজন নেই, আমি যেতে পারবো। আমি জানি আপনি পারবেন, কিন্তু আমার মন মানবে না। আপনি গেটে ঢোকার পর আমি চলে যাব। আর হ্যাঁ, গাড়ির কথা ভাববেন না। কাল দুপুরের মধ্যে আমি ওটা ঠিক করিয়ে আপনার গ্যারেজে রেখে আসার ব্যবস্থা করব। তার কোনো দরকার নেই, আমি মেকানিককে ফোন করে দেব। আপনি ফোন করলে সেটা হবে দায়িত্ব, আর আমি করলে হবে ভালোবাসা। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে ম্যাম। প্লিজ সেই ভালো লাগাটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। নোহা আর কোনো উত্তর দিল না। সে হনহন করে হেঁটে অ্যাপার্টমেন্টের গেটের ভেতরে ঢুকে গেল। নোহা তার ফ্ল্যাটের বারান্দার আলো জ্বালানোর পর আহান বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ঘরে ফিরে নোহা সোফায় বসল। তার চোখ টেবিলের উপর রাখা টিফিন বক্সটার দিকে। সে উঠে গিয়ে বক্সটা খুলল। একটা ঠান্ডা পরোটা ছিঁড়ে মুখে দিতেই তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। পরের দিন ভার্সিটিতে নোহা আহানকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলল। বিকেলে ভার্সিটির অডিটোরিয়ামে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। নোহা অন্যান্য শিক্ষকদের সাথে সামনের সারিতে বসেছিল। ঘোষক পরবর্তী প্রতিযোগী হিসেবে আহানের নাম ঘোষণা করলো। নোহা দেখলো আহান একটা কালো পাঞ্জাবি পরে ধীর পায়ে মঞ্চে উঠছে। সে মাইক্রোফোনের সামনে এসে একবার নোহার দিকে তাকালো। আমার কবিতার নাম অনুপ্রেরণা। আহান চোখ বন্ধ করে আবৃত্তি শুরু করলো। আমি তাকে দেখেছি শরতের শান্ত বিকেলে, ক্লাসরুমের আলো আধারিতে কথা বলা দুটো চোখে। আমি তাকে দেখেছি শব্দের গভীরতায় ডুব দিতে, কখনো বা রাগী শাসনে, স্নিগ্ধ হাসিতে। তার কণ্ঠস্বর যেন বর্ষার জল তরঙ্গ, জ্ঞানের আলোয় ভরিয়ে দেয় আমার অঙ্গ প্রত্যঙ্গ। তার শাড়ির আঁচল যখন বাতাসে ওড়ে, আমার এলোমেলো পৃথিবীটা থমকে গিয়ে দাঁড়ায় সেই মোড়ে। লোকে তাকে গুরু বলে, জ্ঞানের দেবী মানে। আমি তাকে ডাকি আমার সব কবিতার গানে। তিনি আমার অনুপ্রেরণা, আমার ধ্রুবতারা। তার জন্যই এই আহানাজ দিশেহারা। কবিতা শেষ হতেই অডিটোরিয়ামে করতালির শব্দে ফেটে পড়ল। ছাত্রছাত্রীর আর কিছু শিক্ষক আর চোখে নোহার দিকে তাকাচ্ছিল। নোহা চেয়ার ছেড়ে দ্রুত অডিটোরিয়ামের দিকে বেরিয়ে গেল। করিডোরে আহান আসতেই নোহা তাকে একপাশে টেনে নিয়ে গেল। এটা কি ছিল আহান? কবিতা আবৃত্তি ম্যাম। আমি সেটার কথা বলছি না, তুমি সবার সামনে আমাকে নিয়ে। আমি তো আপনার নাম বলিনি ম্যাম। নাম না বললেও সবাই বুঝে গেছে তুমি কার কথা বলছো। তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি আমাকে সবার সামনে অপমান করতে চাও? আমার চাকরিটা কি তুমি কেড়ে নিতে চাও? আপনাকে অপমান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর আপনার চাকরি, আপনার সম্মানের উপর আঁচড় আসুক, এমন কিছু হওয়ার আগে আমি মরে যাব। তাহলে কেন করছো এসব পাগলামি? কারণ আমি আপনাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা লুকিয়ে রাখার মতো নয়। আমি চেয়েছি আমার অনুপ্রেরণাকে সেটা সবাই জানুক। কিন্তু এর ফল কি হতে পারে সেটা ভেবে দেখেছো? দেখেছি,
হয় আপনি আমার ভালোবাসাটা গ্রহণ করবেন, আর না হলে ভার্সিটি কর্তৃপক্ষ আমাকে বহিষ্কার করবে। আমি দুটোর জন্যই প্রস্তুত, কিন্তু আমি আপনার জন্য আমার অনুভূতি প্রকাশ করা বন্ধ করব না। আহানের আত্মবিশ্বাসী কণ্ঠস্বরের সামনে নোহা যেন কথা হারিয়ে ফেলল। আমি জানি আপনিও আমার জন্য কিছু একটা অনুভব করেন ম্যাম, না হলে সেদিন বাইকে আপনি অমন শান্ত হয়ে আমার কাঁধে মাথা রাখতেন না। আপনার রাগগুলো ধীরে ধীরে কমে আসছে। মিথ্যে কথা, আমার তোমার জন্য কোনো অনুভূতি নেই। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলুন, বলুন যে আজকের কবিতাটা শুনে আপনার বুকের ভেতরটা একবারের জন্যেও কেঁপে ওঠেনি। নোহা আহানের চোখের দিকে তাকাতে পারল না। সে মুখ ঘুরে নিল। আপনি পারবেন না ম্যাম, কারণ আপনি মিথ্যে বলতে পারেন না। আহান নোহার আরো একটু কাছে এগিয়ে গেল। সারা পৃথিবী জানুক এই আহান কার জন্য পাগল, আর একদিন আপনিও জানবেন এই পাগলের ভালোবাসাটা কতটা খাঁটি। কথাগুলো বলে আহান আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্রুত হেঁটে চলে গেল। নোহা করিডোরে একা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। সেদিনের রাতের ঘুমটা নোহার চোখ থেকে চিরতর বিদায় নিয়েছিল। বিছানার এপাশ ওপাশ করতে করতে তার কানে কেবল আহানের কণ্ঠস্বরই বাজছিল। সারা পৃথিবী জানুক এই আহান কার জন্য পাগল। ছেলেটার স্পর্ধা আর ভালোবাসার এমন তীব্র প্রকাশ দুটোই যেন নোহার বুকের ভেতরটাকে তোলপাড় করে দিচ্ছিল। সেদিনের পর থেকে ভার্সিটির প্রতিটা কোণ, প্রতিটা মানুষের চাহানি সবকিছুই তার কাছে অসহ্য মনে হতে লাগলো। আহানের কবিতাটা যেন অলিখিত এক ঘোষণাপত্র হয়ে গিয়েছিল। ছাত্রছাত্রীদের ফিসফাস, সহকর্মীদের কৌতূহলী দৃষ্টি সবকিছু তীরের মতো এসে বিঁধছিল তাকে। নোহা বুঝতে পারছিল এই ঝড়কে থামানোর সময় এসেছে। হয় সে নিজে এই ঝড়ে ভেসে যাবে, নয়তো ঝড়ের উৎসকে তাকে থামিয়ে দিতে হবে। পরের দিন ক্লাসে ঢোকার আগে নোহা নিজেকে খুব শক্ত করে দিল। কিন্তু ক্লাসের ভেতরের পরিবেশটা ছিল অন্যরকম। ছাত্রছাত্রীরা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ। তাদের চোখে মুখে চাপা কৌতূহল। ক্লাস শেষে একজন ছাত্রী নোহার ডেস্কের কাছে এগিয়ে এলো। ম্যাম, আহান ভাইয়ের কবিতাটা খুব সুন্দর ছিল, তাই না? নোহা মেয়েটির দিকে কঠিন চোখে তাকালো। এটি কি ক্লাসের পড়ার বিষয়? না ম্যাম, মানে এমনি বললাম। যা ক্লাসের বিষয় না তা নিয়ে আমার সাথে কথা বলবে না, এখন যাও। মেয়েটি অপ্রস্তুত হয়ে চলে গেল। নোহা কপালে জমে থাকা ঘাম মুছল। সে বুঝতে পারছিল তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে ফোন বের করে আহানের নম্বরে কল দিল। আহান প্রায় সাথে সাথে ফোনটা ধরল। তার কণ্ঠস্বরে ছিল রাজ্যের বিস্ময় আর আনন্দ। ম্যাম, আপনি আমাকে ফোন করেছেন, আমি বিশ্বাসই করতে পারছি না। আপনি ভালো আছেন তো? আমার সাথে দেখা করো ভার্সিটির বাইরে, আজ বিকেলে 5টায় লেকের পাশের কফি শপে। অবশ্যই ম্যাম, আমি সময় মতো চলে আসব। নোহা আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। তার কণ্ঠস্বর ছিল বরফ শীতল। বিকেল 5টার ঠিক 10 মিনিট আগে আহান কফি শপে পৌঁছে গেল। তার বুকের ভেতরটা উত্তেজনায় কাঁপছিল। নোহা ম্যাম তাকে নিচ থেকে ফোন করে ডেকেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। ঠিক 5টায় নোহা কফি শপে ঢুকলো। তার পরনে একটা সাধারণ স্যালার কামিজ, মুখে কোনো প্রসাধনী নেই, চোখ দুটো সামান্য ফোলা। দেখে বোঝা যাচ্ছে সে শান্তিতে নেই। এসে গেছো? আমি আপনার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারি ম্যাম, এ তো মাত্র 10 মিনিট। আমারও তো কাব্যিক কথা শোনার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। আমি যা বলতে এসেছি সরাসরি তাই বলবো। বলুন, আমি শুনছি। তোমাকে এই পাগলামি বন্ধ করতে হবে আহান। আমি তো কোনো পাগলামি করছি না ম্যাম, আমি শুধু ভালোবেসেছি। তোমার এই ভালোবাসার জন্য আমার জীবনটা নরক হয়ে গেছে। তুমি কি বুঝতে পারছো? তোমার ওই কবিতার পর থেকে ভার্সিটির সবাই আমাকে অন্য চোখে দেখছে। আমার সম্মান, আমার চাকরি সবকিছু আজ প্রশ্নের মুখে। কেন করছো এমন? কি ক্ষতি করেছি আমি তোমার? নোহার কণ্ঠে ছিল তীব্র অভিমান আর যন্ত্রণা। আপনি আমার কোনো ক্ষতি করেননি ম্যাম, আপনি তো শুধু ভালোই করেছেন। তাহলে আমার জীবনটা নিয়ে খেলা বন্ধ করো। তোমার বয়স কম, তুমি আবেগের বশে এসব করছো। আমার জীবনটা তছনছ করো না প্লিজ। যদি আমার প্রতি তোমার সামান্যতম সম্মান থাকে তাহলে এসব বন্ধ করো এবং আমার জীবন থেকে সরে যাও। আহান কিছুক্ষণ চুপ করে রইল, আর হাসি মুখে মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। নোহার কথাগুলো তার বুকের ছুরির মতো বিচ্ছিল। আপনি সত্যি চান আমি আপনার জীবন থেকে সরে যাই? হ্যাঁ, আমি তাই চাই। তোমার আর আমার মধ্যে ছাত্র শিক্ষকের সম্পর্ক ছাড়া আর কিছুই হওয়া সম্ভব নয়। ঠিক আছে ম্যাম, আমি আপনার জীবন থেকে সরে যাব। আপনার সম্মান নষ্ট হোক এমন কিছু আমি কখনোই চাইব না। কিন্তু যাওয়ার আগে আপনি কি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন? কি প্রশ্ন? আপনি বলেছিলেন আমি আপনার কি ক্ষতি করেছি। আজ আমি বলতে চাই আপনি আমার কি উপকার করেছেন।
আপনি কি শুনতে চান কেন আমি আপনার জন্য এতটা পাগল? নোহার কৌতূহল হলো। সে আহানের দিকে তাকালো। আজ থেকে ঠিক 1 বছর আগে ভার্সিটির প্রথম বর্ষে আমি খুব একা ছিলাম। পারিবারিক কিছু সমস্যার কারণে আমি বিষণ্ণতায় ভুগছিলাম। আমার পড়াশোনা, বন্ধু বান্ধব কোনো কিছুতেই মন ছিল না। আমার মনে হতো আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। আমি আত্মহত্যার কথাও ভাবতাম। আহানের গলা ধরে এলো। নোহা স্তব্ধ হয়ে তার কথা শুনছিল। সেদিন আপনার প্রথম ক্লাস ছিল আমাদের সাথে। আপনি ক্লাসে এসে সবার সাথে পরিচিত হচ্ছিলেন। আমার পালা আসতেই আমি উঠে দাঁড়ালাম, কিন্তু কোনো কথা বলতে পারছিলাম না। সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। আপনি সেদিন সবার হাসি থামিয়ে দিয়ে আমার কাছে এগিয়ে এসেছিলেন। আমার কাঁধে হাত রেখে খুব নরম সুরে বলেছিলেন, ভয় পেও না, যা বলতে ইচ্ছে করে বলো, আমরা সবাই তোমার বন্ধু। আহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আপনার ওই একটা কথা, আপনার ওই একটুখানি স্পর্শ আমাকে সেদিন নতুন করে বাঁচার মানে খুঁজে দিয়েছিল ম্যাম। আমার মনে হয়েছিল এই পৃথিবীতে এখনো এমন কেউ আছে যে আমার মতো অযোগ্যকেও ভরসা দেয়। সেদিন থেকে আপনি আর আমার কাছে শুধু একজন শিক্ষিকা নন, আপনি আমার বেঁচে থাকার কারণ হয়ে গেলেন। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি শুধু আপনাকে ভালোবেসে গেছি। এটা কোনো আবেগ নয় ম্যাম, এটা আমার কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা, আমার নিঃশর্ত ভালোবাসা। আহানের কথাগুলো শুনে নোহার পুরো পৃথিবীটা যেন দুলে উঠল। তার মনেই নেই কবে সে এমন কথা আহানকে বলেছিল। তার কাছে যা ছিল একটা সাধারণ সৌজন্য, সেটা একটা মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। আর সে নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আহান, আমি সত্যি কিছু জানতাম না। আপনার জানার কথাও নয় ম্যাম, আপনি তো অনেকের জন্যই এমনটা করেন, কিন্তু আমার জন্য ওই মুহূর্তটা ছিল সবকিছু। এখন আপনি বলুন, যে মানুষটা আমার জীবন বাঁচিয়েছে তাকে ভালোবেসে আমি কি কোনো ভুল করেছি? নোহা কোনো উত্তর দিতে পারল না। সে শুধু মাথা নিচু করে কাঁদতে লাগলো। তার এতদিনের সব রাগ, সব দ্বিধা, সব ভয় আহানের চোখের পানিতে ধুয়ে যাচ্ছিল। আহান টেবিল থেকে টিস্যু নিয়ে নোহার দিকে এগিয়ে গেল। কাঁদবেন না ম্যাম, আমি তো আপনাকে কাঁদানোর জন্য কিছু বলিনি। আমি শুধু আমার ভালোবাসার কারণটা আপনাকে জানাতে চেয়েছিলাম। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আপনাকে আর বিরক্ত করব না। আপনার সম্মানে আঘাত লাগার মতো কোনো কাজ আমি করব না। নোহা কান্না ভেজা চোখে আহানের দিকে তাকালো। এই প্রথমবার তার মনে হলো ছেলেটার ভালোবাসাটা কোনো পাগলামি নয়, এর যে খাঁটি আর পবিত্র অনুভূতি হয়তো আর হয় না। আমাকে আমাকে একটু ভাবতে সময় দাও আহান। আহান অবাক হয়ে নোহার দিকে তাকালো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ম্যাম, আমি তোমাকে কিছু বলিনি, শুধু শুধু একটু সময় চেয়েছি। কথাগুলো বলে নোহা দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং প্রায় দৌড়ে কফি শপ থেকে বেরিয়ে গেল। আহান সেখানে বসে রইল, তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। সরে যাও বলতে আসা মানুষটা আজ তার কাছে সময় চেয়ে গেল। এই প্রথম আহানের মনে হলো তার ভালোবাসাটা হয়তো বৃথা যাবে না। সময়, নোহা আহানের কাছে সময় চেয়েছিল, কিন্তু সময় যেন নোহার কাছ থেকে তার সব শান্তি কেড়ে নিয়েছিল। দিনগুলো কাটছিল, কিন্তু নোহার ভেতরের অস্থিরতা কমছিল না, বরং বাড়ছিল। ক্লাসে সে পড়াতে গিয়ে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। লাইব্রেরিতে বইয়ের পাতায় অক্ষরে বদলে আহানের মুখটা দেখতে পাচ্ছিল। ছেলেটার বলা শেষ কথাগুলো, তার ভেজা চোখ, তার ভালোবাসার পেছনে সেই তীব্র আরতি, সবকিছু মিলেমিশে নোহাকে এক গভীর ঘোরের মধ্যে ঠেলে দিয়েছিল। সে বুঝতে পারছিল সে আর আগের মতো নেই। তার এত দিনকার গড়ে তোলা যুক্তির দেয়াল, পেশাদারিত্বের বর্ম, সবকিছু একটা ছেলের নিঃশর্ত ভালোবাসার কাছে গুড়িয়ে যেতে বসেছে। তার একাকিত্বের জীবনে কেউ একজন যত্ন করে ভালোবাসার পরশ নিয়ে এসেছে, আর তাকে দূরে ঠেলে দেওয়ার মতো কঠিন বোধহয় সে আর হতে পারবে না। এদিকে আহান তার কথা রেখেছিল। সে নোহাকে আর একবারের জন্য বিরক্ত করেনি। ভার্সিটিতে সে থাকতো, কিন্তু শত শত ছাত্রছাত্রী ভিড়ে মিশে গিয়ে সে ইচ্ছে করে নোহার সামনে আসতো না। কথা বলা তো দূরের কথা, কিন্তু নোহা ঠিকই টের পেত। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় তার মনে হতো একজোড়া চোখ তাকে অনুসরণ করছে। লাইব্রেরির কোনার কোনো টেবিল থেকে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। ক্লাসের শেষ বেঞ্চ থেকে কেউ একজন শুধু তার কথাই দিয়েছে। আহান দূরত্ব বজায় রেখেছিল, কিন্তু তার ভালোবাসার অদৃশ্য উপস্থিতি দিয়ে সে নোহাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছিল। এই নীরবতার খেলাটা নোহার জন্য আরো বেশ কঠিন হয়ে উঠেছিল। আহানের আগের পাগলামিগুলো সে রাগ দেখিয়ে সামলে নিতে পারত, কিন্তু এই শান্ত পরিণত ভালোবাসাটাকে সে কিভাবে উপেক্ষা করবে? ছেলেটার এই ধৈর্য তার বুকের ভেতরটাকে আরো বেশি করে নাড়া দিচ্ছিল।
তার অবচেতন মন যেন আহানের একটু সঙ্গ পাওয়ার জন্য ছটফট করতে শুরু করেছিল। টানা 2 দিন ভার্সিটিতে গেল না নোহা। মানসিক চাপ আর ভালো আবহাওয়ার পরিবর্তনের কারণে তার বেশ ভালোই জ্বর এসেছিল। বিছানায় একা শুয়ে তার ভীষণ একা লাগছিল। এমন সময় দরজা কলিং বেলের শব্দ হলো। নোহা অবাক হলো, এ সময় তো কারো আসার কথা না। সেই দুর্বল শরীরে অনেক কষ্টে দরজাটা খুলল। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে তার বিস্ময়ের সীমা রইল না। আহান, তুমি? আহান দাঁড়িয়েছিল, তার চোখে মুখে রাজ্যের উদ্বেগ, হাতে একটা বড় ব্যাগ। ম্যাম, আপনি 2 দিন ধরে ভার্সিটিতে আসছেন না, আপনার ফোনও বন্ধ। আমি আর চিন্তা সামলাতে না পেরে চলে এলাম। আপনি ঠিক আছেন তো? আমার সামান্য জ্বর, কিন্তু তুমি আমার ঠিকানা জানলে কি করে? যে মানুষটা আমার পুরো পৃথিবী জুড়ে আছে তার বাড়ির ঠিকানাটা খুঁজে বের করা কি খুব কঠিন ম্যাম? আপনার শরীর খুব খারাপ লাগছে, মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। আমি ঠিক আছি, তুমি এখন যাও আহান, কেউ দেখে ফেললে খারাপ দেখাবে। কে কি দেখলো বা ভাবলো তা নিয়ে ভাবার মতো অবস্থায় আমি এখন নেই। আমার কাছে এখন আপনার সুস্থতার চেয়ে জরুরি আর কিছু নয়। প্লিজ আমাকে ভেতরে আসতে দিন। নোহার তাকে ফিরিয়ে দেওয়ার মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই ছিল না। সে দরজা ছেড়ে সরে দাঁড়ালো। আহান ভেতরে ঢুকে সোজা রান্নাঘরের দিকে গেল। কি করছো তুমি? আপনার জন্য স্যুপ নিয়ে এসেছি, মা বানিয়ে দিয়েছে, সাথে কিছু ফল আর আপনার জ্বরের ওষুধ। আপনি একা থাকেন, ঠিক মতো যত্ন নিচ্ছেন না আমি জানি। আহান দ্রুত হাতে স্যুপটা গরম করে একটা বাটিতে ঢেলে নোহার সামনে নিয়ে এলো। নিন, খেয়ে নিন, গরম গরম স্যুপটা খেলে ভালো লাগবে। আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে। ওষুধ খাওয়ার আগে খালি পেটে থাকা যাবে না। আপনি কি চান আমি বাচ্চা ছেলেদের মতো আপনাকে জোর করে খাইয়ে দিই? আহানের গলার স্বরে এমন এক অধিকার মেশানো ছিল যে নোহা আর না করতে পারল না। সে চুপচাপ স্যুপের বাড়িটা হাতে নিল। বহুদিন পর কেউ তাকে এমনভাবে যত্ন করেছে, এই অনুভূতিটা তার কাছে একদম নতুন। স্যুপের প্রতিটা চামচ তার গলা দিয়ে নামছিল, আর তার ভেতরকার সব দ্বিধা আর ভয় যেন গলে যাচ্ছিল। খাওয়া শেষে আহান তাকে ওষুধ এগিয়ে দিল। নাহার ঘরের অগোছালো টেবিলটা গুছিয়ে দিল, তার জন্য এক গ্লাস পানি এনে রাখলো। এবার আপনি একটু বিশ্রাম নিন, আমি বরং যাই এখন। আপনার বিশ্রামের দরকার। আহান উঠে দাঁড়ালো। সে সত্যি চলে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। তার আচরণে ভালোবাসার আকুতি ছিল, কিন্তু কোনো বাড়াবাড়ি ছিল না। সে শুধু তার দায়িত্ব পালন করতে এসেছিল। আহান দরজার নবটা ধরতেই পেছন থেকে নোহা দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো। আহান। আহান ঘুরে দাঁড়ালো, তার চোখে প্রশ্ন। যেও না। আহানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে কি ঠিক শুনছেন? ম্যাম, বললাম এখন যেও না, আমার একা থাকতে ভালো লাগছে না। আহান ধীর পায়ে আবার নোহার কাছে ফিরে এলো। সে খাটের পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলো। কোনো কথা বলল না, শুধু চুপচাপ নোহার দিকে তাকিয়ে রইল। নোহা জ্বরের ঘোরে আহানের দিকে তাকিয়েছিল। ছেলেটার চোখে যে কি পরিমাণ ভালোবাসা, মায়া আর যত্ন জমে আছে তার সে স্পষ্ট দেখতে পাচ্ছিল। এই ভালোবাসাটাকে ফিরিয়ে দেওয়া মানে নিজের জীবন থেকে সবচেয়ে সুন্দর জিনিসটাকে হারিয়ে ফেলা। আহান, জি ম্যাম। তুমি যদি কোনো সাধারণ চাকরি করতে আর আমি যদি তোমার শিক্ষিকা না হতাম, তাহলে কি তুমি আমাকে এভাবেই ভালোবাসতে? ভালোবাসা কোনো পেশা, বয়স বা পরিচয় দেখে হয় না ম্যাম। আমি আপনাকে ভালোবেসেছি আপনার পরিচয়কে নয়। আপনি যেখানেই থাকুন বা যাই করুন না কেন, আমার এই ভালোবাসাটা এক চুলও কমবে না। নোহা একটা দীর্ঘশ্বাস ফেলল। তার সব প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। তার ভেতরে ঝড়টা একদম শান্ত হয়ে গেছে। আমার ভাবা শেষ আহান। আহান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার হৃৎপিণ্ড যেন এক্ষুনি লাফিয়ে বেরিয়ে আসবে। সে রুদ্ধশ্বাসে নোহার দিকে তাকিয়ে রইল, তার বহু প্রতীক্ষিত উত্তরটা শোনার জন্য। আমি নোহা কি বলতে চেয়েছিল তার শোনা হলো না। জ্বরের কারণেই হোক বা মানসিক উত্তেজনার কারণেই হোক, সে আহানের দিকে তাকিয়ে বিছানায় জ্ঞান হারালো। ম্যাম, চোখ খুলুন ম্যাম। আহান দিশেহারা হয়ে নোহার মুখের পানির ছিটা দিতে লাগলো। নোহার জ্ঞান ফিরছে না। তার ভাবনার শেষটা কি ছিল সেটা এখন জানার চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়ল নোহার জীবনটা। যে উত্তর শোনার জন্য আহান তার পুরো পৃথিবীটাকে বাজি ধরতে পারত, সেই উত্তরটা শোনার ঠিক আগের মুহূর্তে নোহার জ্ঞান হারানোর তার জন্য ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কিছুক্ষণের জন্য আহানের নিজেরই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা আর কাজ করছে না। সে মানুষটাকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সে তার চোখের সামনে নিস্তেজ হয়ে পড়ে আছে। এই দৃশ্যটা দেখার চেয়ে মৃত্যুই বোধহয় শ্রেয় ছিল। কিন্তু পর মুহূর্তে তার সম্বিত ফিরল। এখন ভেঙে পড়ার সময় নয়, এখন নোহাকে বাঁচানোর সময়।
তার ভালোবাসার মানুষকে একা অসহায়ভাবে পড়ে থাকতে সে দিতে পারে না। তার ভেতরকার সমস্ত শক্তি, সমস্ত চেতনা এক হয়ে গেল। আহান আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত নোহার আলমারি থেকে একটা শাড়ি বা ওড়না জাতীয় কিছু খুঁজতে লাগলো। একটা চাদর পেয়ে সেটা দিয়ে নোহার শরীরটা ভালোভাবে জড়িয়ে নিল। তারপর নিজের সমস্ত শক্তি দিয়ে সে নোহাকে কোলে তুলে নিল। ম্যাম, ভয় পাবেন না, আমি আছি। আমি আপনাকে কিছুতেই কিছু হতে দেব না। কথাগুলো সে হয়তো নোহাকে বলছিল, কিন্তু তার চেয়েও বেশি করে বলছিল নিজেকে সাহস জোগানোর জন্য। সে দ্রুত ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। ভাগ্যক্রমে সে একজন প্রতিবেশীকে পেয়ে গেল, যিনি তাকে দ্রুত একটি গাড়ি ডেকে আনতে সাহায্য করলো। কাছের একটা ক্লিনিকে নোহাকে ভর্তি করানো হলো। আহান ইমার্জেন্সি রুমে বাইরে অস্থিরভাবে পায়চারি করছিল। প্রতিটা সেকেন্ড তার কাছে এক একটা বছরের মতো মনে হচ্ছিল। ডাক্তার বেরিয়ে আসতে সে প্রায় ছুটে গেল। ডাক্তার, ম্যাম কেমন আছেন? ওনার কি হয়েছে? আপনি পেশেন্টের কে হন? আমি ওনার ছাত্র। কিন্তু এখন ওসব ভাবার সময় নেই। বলুন, উনি ঠিক আছেন তো? আর কিছুক্ষণ দেরি করলে বড় বিপদ হতে পারত। হাই ফিভারের পাশাপাশি উনি তীব্র স্ট্রেস আর প্রচণ্ড দুর্বলতায় ভুগছেন। ঠিকমতো খাওয়া দাওয়া বা বিশ্রাম কোনোটাই হচ্ছিল না। আমরা স্যালাইন দিয়ে দিয়েছি আর জ্বরের ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। আপাতত উনি বিপদমুক্ত। আপনি ঠিক সময় নিয়ে এসেছেন। ডাক্তারের কথা শুনে আহান যেন প্রাণ ফিরে পেল। সে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। তার পা দুটো আর চলছিল না। প্রায় 1 ঘন্টা পর নোহাকে একটা কেবিনে দেওয়া হলো। আহান কেবিনে ঢুকে দেখল নোহা বিছানায় শুয়ে আছে। তার হাতে স্যালাইনের সুচ ফোটানো। মুখটা এখনো ফ্যাকাশে, কিন্তু আগের চেয়ে কিছুটা শান্ত লাগছে। আহান একটা চেয়ার টেনে নিয়ে নোহার খাটের পাশে বসলো। সে আলতো করে নোহার একটা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল। আমাকে এত ভয় পাইয়ে দিয়েছিলেন কেন ম্যাম? আপনি জানেন আপনার কিছু হয়ে গেলে আমার কি হতো? আহান একাই কথা বলছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আরো কিছুক্ষণ পর নোহার জ্ঞান ফিরল। সে চোখ মেলে প্রথমে কিছুক্ষণ অচেনা ছাদটার দিকে তাকিয়ে রইল। তারপর পাশে তাকাতে সে আহানকে দেখতে পেল। আহান তার হাতটা ধরে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। আহান, নোহার দুর্বল কণ্ঠস্বর আহানের ঘুম ভেঙে গেল। সে ধর মরিয়ে উঠে বসলো। ম্যাম, আপনার জ্ঞান ফিরেছে? আপনি ঠিক আছেন? খুব বেশি কষ্ট হচ্ছে? আমি কোথায়? কি হয়েছিল আমার? আপনি ক্লিনিকে আছেন ম্যাম। আপনার খুব জ্বর এসেছিল, তাই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু এখন আর ভয়ের কিছু নেই। ডাক্তার বলেছেন আপনি ঠিক হয়ে যাবেন। নোহা সবকিছু মনে করার চেষ্টা করলো। তার মনে পড়লো সে আহানের সাথে কথা বলতে বলতে আহান তাকে একা অসুস্থ অবস্থায় ফেলে চলে যায়নি, বরং তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তার পাশে বসে আছে। কৃতজ্ঞতা নোহার মনটা ভরে উঠল। তুমি আমার জন্য অনেক কষ্ট করলে আহান। ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার ম্যাম। এখানে কষ্টের কিছু নেই। আপনি বরং বলুন, আপনি কিছু একটা বলতে গিয়ে। আহান কথাটা শেষ করতে পারল না। তার নিজেরই লজ্জা করছিল এই পরিস্থিতিতে কথাটা তোলার জন্য, কিন্তু তার মনটা যে আর মানছিল না। নোহা আহানের চোখের দিকে তাকালো। সেই চোখে কি গভীর আকুতি! নোহা আলতো করে হাসলো। আমার ভাবা শেষ আহান। কি ভেবেছেন ম্যাম? আমি ভেবে দেখলাম তোমাকে আমার জীবন থেকে চলে যেতে বললে আমার নিঃশ্বাসটাই হয়তো বন্ধ হয়ে যাবে। তোমার এই পাগলামি, তোমার এই যত্ন, তোমার এই ভালোবাসা ছাড়া আমি বোধহয় বাঁচতেই পারবো না। আহানের মনে হলে সে স্বপ্ন দেখছে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ম্যাম, আপনি কি বলছেন? আমি তোমাকে ভালোবাসি আহান। বহু প্রতীক্ষিত সে 3টে শব্দ, যে শব্দগুলো শোনার জন্য আহান সবকিছু করতে পারত। শব্দগুলো শুনে আহানের পুরো শরীর যেন জমে গেল। তার চোখ দিয়ে অঝোর পানি পড়তে লাগলো। তবে এবার সেটা ভয়ের বা কষ্টের নয়, পরম আনন্দের। আমি আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না ম্যাম। আমাকে ম্যাম বলাটা এবার ছাড়তে পারো। আমার নাম নোহা। আহান বাচ্চাদের মতো মাথা নাড়ালো। সে নোহার হাতটা আরো শক্ত করে ধরলো। নোহা, হুম, আমিও তোমাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। ডাক্তার এসে নোহাকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে তাকে রিলিজ দিয়ে দিলেন। আহান বিল মিটিয়ে নোহাকে নিয়ে ক্লিনিক থেকে বের হলো। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। একটা নতুন দিনের শুরু, সাথে তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু। আহান নোহাকে ধরে ধরে গাড়িতে বসালো। সারা রাস্তা নোহা আহানের সাথে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করেছিল। আজ তার এই স্পর্শে কোনো দ্বিধা ছিল না, ছিল পরম নির্ভরতা। ফ্ল্যাটের দরজার সামনে এসে আহান নোহাকে দাঁড় করিয়ে নিজে দরজা খুলল। আপনি এখন বিশ্রাম নিন, আমি আপনার জন্য খাবার তৈরি করে দিচ্ছি।
তুমি বাড়িতে যাও আহান, সারা রাত অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। আপনাকে এই অবস্থায় একা রেখে আমি এক মুহূর্তের জন্যেও শান্তি পাবো না। আহান নোহাকে ধরে বিছানায় শুয়ে দিল, তার কপালে আলতো করে হাত বুলিয়ে দিল। এখন আপনি একা নন নোহা, আমি আছি, সব সময় আপনার পাশে থাকবো। নোহা আহানের দিকে তাকিয়ে হাসলো। এই একটা হাসির জন্য আহান হাজারটা নির্ঘুম রাত কাটাতে পারে। সে বুঝতে পারছিল তাদের আসল গল্পটা তো সবে শুরু হলো। এদিকে ভোরের নরম আলোটা জানালার পর্দা ভেদ করে এসে পড়েছে নোহার মুখে। বহুদিন পর এমন একটা শান্ত স্নিগ্ধ সকাল দেখল সে। গত রাতের ঘটনাগুলো তার কাছে এখনো স্বপ্নের মতো লাগছে। আহানের সেই প্যানিক, ক্লিনিকে নিয়ে যাওয়া, তার পাশে নির্ঘুম রাত কাটানো, আর অবশেষে তার ভালোবাসার স্বীকারোক্তি, সবকিছু যেন অবিশ্বাস্য সুন্দর আখ্যান। নোহা চোখ মেলে দেখল সে তার নিজের বিছানায় শুয়ে আছে। ঘরটা পরিষ্কার, টেবিলের উপর রাখা ওষুধগুলো গোছানো। রান্নাঘর থেকে হালকা খিচুড়ি আর ডিম ভাজার সুবাস ভেসে আসছে। এই ঘন্টা তার বাড়িতে বড়ই বেমানান, কারণ সে নিজে খুব একটা রান্না করে না। কিন্তু এই বেমানান গন্ধটাই আজ তার খালি বুকে একরাশ প্রশান্তি এনে দিল। সে বুঝতে পারলো এই বাড়িতে সে আর একা নয়। কিছুক্ষণ পর আহান একটা ট্রেতে করে খাবার নিয়ে ঘরে ঢুকলো। তার মুখে সারা রাতের ক্লান্তির ছাপ থাকলেও চোখ দুটো আনন্দে চিকচিক করছে। ঘুম ভেঙে গেছে? হুম। এখন কেমন লাগছে? জ্বরটা কি একটু কমেছে? আহান ঝুঁকে এসে তার কপালে হাত রাখলো, জ্বরের উত্তাপটা পরীক্ষা করার জন্য। তার হাতের শীতল স্পর্শে নোহার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। এখন অনেক ভালো লাগছে। ভালো তো লাগতেই হবে। আমি নিজের হাতে আপনার জন্য, মানে তোমার জন্য নাস্তা বানিয়েছি। তাড়াতাড়ি খেয়ে ওষুধটা খেয়ে নিতে হবে। আহান আপনি থেকে তুমিতে আসতে গিয়ে একটু ইতস্তত করছিল। ব্যাপারটা নোহার নজর এড়ালো না। তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। তুমি বসো, আমি খাচ্ছি। না, আমি খাইয়ে দেব। তোমার হাতে এখন একদম জোর নেই। আরে না না, আমি পারবো। একদম কথা শুনবে না, তাই না? এতদিন তো ম্যাম ছিলে, অনেক শাসন করেছো। আজ থেকে আমার শাসন শোনো, চুপচাপ হা করো। আহান এক চামচ খিচুড়ি নোহার মুখের সামনে তুলে ধরল। তার চোখে মুখে দুষ্টুমি মিশানো অধিকার। নোহার আপত্তি করতে পারল না। সে লজ্জায় মুখটা লাল করে আহানের হাতে নিজের প্রথম সকালের নাস্তা খেলো। খাওয়া শেষে আহান যখন ওষুধ এগিয়ে দিচ্ছিল, নোহা হঠাৎ করে আহানের হাতটা চেপে ধরল। কি হয়েছে? আমি ভাবতেও পারছি না এসব সত্যি। মনে হচ্ছে আমি কোনো ঘোরের মধ্যে আছি। যদি ঘুম ভাঙার পর দেখি এই সব কিছুই সত্যি নয়, তুমি নেই। নোহার কণ্ঠস্বর কান্নায় বুঝে এলো। তার চোখে ভয়, সবকিছু হারিয়ে ফেলার ভয়। এই ভয়টা পাওয়ার জন্যই তো আমি আছি। আহান নোহার পাশে বিছানায় বসলো। সে দুই হাত দিয়ে নোহাকে নিজের বুকের কাছে টেনে নিল। নোহা আহানের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো কেঁদে ফেলল। এতদিনকার জমানো সব ভয়, সব একাকিত্ব, সব দ্বিধা যেন কান্নার রূপ নিয়ে বেরিয়ে আসতে চাইল। আহান শক্ত করে তাকে জড়িয়ে ধরে রাখলো। তার চুলে পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। আমি এখানে আছি নোহা, তোমার পাশে, তোমার সাথে। এটা কোনো স্বপ্ন নয়, এটাই আমাদের সত্যি। আমি তোমাকে আর কখনো একা হতে দেব না, কখনো না। আহানের বুকের উষ্ণতায় নোহা নিজেকে খুব নিরাপদ অনুভব করছিল। মনে হচ্ছিল এটাই তার আসল আশ্রয়। কিছুক্ষণ পর সে শান্ত হলো। কিন্তু ভার্সিটি, সমাজ, আমাদের বয়সের পার্থক্য সবাই জানলে কি হবে আহান? আমরা একসাথে সব সামলে নেব নোহা। ভালোবাসার চেয়ে বড় কোনো সত্যি নেই। আর যে ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার জীবনটা বাজি রাখতে পারি, সেই ভালোবাসাকে সমাজের ভয়ে লুকিয়ে রাখার মতো কাপুরুষ আমি নই। তুমি শুধু আমার হাতটা ধরে থেকো, বাকি পৃথিবীটার সাথে আমি একা লড়ে নেব। নোহা আহানের বুক থেকে মুখ তুলে তার দিকে তাকালো। আহানের চোখে সে দেখতে পেল অসীম নির্ভরতা আর আত্মবিশ্বাস। এই চোখ দুটো অবিশ্বাস করার কোনো কারণ সে খুঁজে পেল না। আহান আলতো করে নোহার গাল থেকে চোখের পানি দাগ মুছে দিল। তার আঙুলের স্পর্শে নোহা চোখ বন্ধ করলো। আহান ধীরে ধীরে নোহার মুখের দিকে ঝুঁকলো। তাদের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছিল। আমি কি? আহান কথাটা শেষ করতে পারলো না, কিন্তু তার চোখের ভাষা নোহা বুঝতে পারলো। সে আর কোনো শব্দ না করে সম্মতি জানাতেই নিজের চোখ দুটো বন্ধ হয়ে রাখলো। আহান আর অপেক্ষা করলো না। সে তার ঠোঁট দুটো নোহার ঠোঁটের উপর আলতো করে চেপে ধরলো। এটা ছিল তাদের প্রথম চুম্বন। কোনো তাড়াহুড়া নেই, কোনো জোর নেই। ছিল শুধু দুটো ভালোবাসার মানুষের একে অপরের প্রতি ভরসা আর বিশ্বাস। যে চুম্বনে মিশেছিল এতদিনকার সব অপেক্ষা, সব যন্ত্রণা, সব পাওয়ার আনন্দ। কিছুক্ষণ পর আহান যখন মুখটা সরিয়ে নিল, দুজনেরই শ্বাস ভারী হয়ে উঠেছিল।
নোহা লজ্জায় আহানের দিকে তাকাতে পারছিল না। আহান মুচকি হেসে নোহার থুতনি ধরে তার মুখটা উঁচু করলো। কি হলো, এখনো লজ্জা পাচ্ছ? তুমি খুব দুষ্টু হয়ে গেছো। দুষ্টু তো আমি আগে থেকেই ছিলাম, তুমি তো আমার পাগলামি ভালোবাসা। নোহা আর কিছু না বলে আবার আহানের বুকে মাথা রাখলো। আহান তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই মুহূর্তে তাদের আর কিচ্ছু চাওয়ার ছিল না। সারাটা দিন আহান নোহার যত্ন নিল, তাকে সময় মতো খাওয়ানো, ওষুধ দেয়া, তার সাথে গল্প করা, কিছুতেই কোনো কমতি রাখলো না। বিকেলে নোহা যখন বারান্দায় চেয়ারে বসেছিল, আহান তার জন্য কফি বানিয়ে নিয়ে এলো। জানো আহান, আজ একটা অদ্ভুত কথা মনে হচ্ছে। কি কথা? এতদিন আমি তোমার শিক্ষক ছিলাম, তোমাকে পড়িয়েছি, শিখিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে ভূমিকাটা বদলে গেছে। মানে? তুমি আজ থেকে আমার শিক্ষক আহান। কিসের শিক্ষক? ভালোবাসার শিক্ষক। কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, কিভাবে সব ভয়কে জয় করে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়, সেটা তুমি আমাকে শিখিয়েছো। নোহার কথা শুনে আহানের চোখ দুটো আবার ভিজে এলো। সে নোহার পাশে হাঁটু গেড়ে বসলো এবং তার কোলে মাথা রাখলো। নোহা পরম আবেশে আহানের চুলে আঙুল বুলিয়ে দিতে লাগলো। তাদের ভালোবাসার গল্পটা আজ যেন পূর্ণতা পেল। পরের কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কাটলো। নোহার অ্যাপার্টমেন্ট, যেটা এতদিন ছিল তার একাকিত্বের সাক্ষী, সেটা এখন ভরে উঠেছে আহানের ভালোবাসায়, যত্নে আর খুনসুটিতে। আহানের রান্না করা খাবারের গন্ধে এ ঘরটা মম করে। তার মৃদু গুঞ্জনে গাওয়া গানে চারপাশে নীরবতা ভাঙে, আর তার উপস্থিতিতে নোহার পৃথিবীটা পূর্ণতা পায়। নোহা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, কিন্তু তার চেয়েও বেশি করে সে যেন নতুন করে বাঁচতে শিখছে। আহানের ভালোবাসা তার জন্য শুধু আবেগ ছিল না, ছিল এক নিরাময়ের ঔষধ। সে তার জীবনের সব শূন্যস্থানগুলো পরম মমতায় ভরিয়ে দিচ্ছিল। এই যে ম্যাডাম, আপনার সকালের চা। আহান চায়ের কাপটা নোহার দিকে এগিয়ে দিয়ে তার পাশে বিছানা বসলো। নোহা পেপার থেকে মুখ তুলে হাসলো। আমার শিক্ষক মশাই দেখি এখন পাক্কা রাঁধুনি হয়ে গেছেন। ভার্সিটিতে তোমার ছাত্রীদের বলে দিতে হবে, তাদের স্যার শুধু পড়াতেই নয়, রান্নাতেও ফার্স্ট ক্লাস। তাহলেই হয়েছে। ছাত্রীরা জেনে গেলে তো আপনাকে আর পাত্তাই দেবে না, সবাই আমার পেছনে লাইন লাগাবে। তাই নাকি? এত সাহস? নোহা আহানের কানটা আলতো করে মলে দিল। আউচ লাগছে তো। লাগার জন্যই তো দিলাম। যাও, কোনোদিন যেন এমন কথা না শুনি। আচ্ছা বাবা, শুনবো না। তোমার ছাত্র কেবল তোমারই থাকবে। আচ্ছা, একটা কথা বলবো? বলো। তুমি যখন রেগে গিয়ে আমার কান মলে দাও, তখন তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আহানের কথায় নোহা লজ্জায় লাল হয়ে গেল। সে আহানের বুকে আলতো করে একটা কিল বসিয়ে দিল। তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। অসভ্যতা তো এখনো কিছুই দেখাইনি। আহান নোহার হাত থেকে চায়ের কাপটা নিয়ে পাশে রাখলো। সে নোহাকে নিজের আরো কাছে টেনে নিল। কি করছো? যা অনেকদিন ধরে করতে ইচ্ছে করছিল। আহান নোহার খোলা চুলে হাত ডোবালো, আর আঙুলগুলো নোহা চুলের গভীরে হারিয়ে গেল। তোমার চুলগুলো খুব সুন্দর নোহা, ঠিক রাতের আকাশের মতো। আহান নোহার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল, আর নিঃশ্বাসের উত্তাপে নোহার শরীরটা কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল। আহান, আমার ভয় করে। আমাকে? না, এই সুখটা হারিয়ে ফেলার ভয়। মনে হয় এত সুখ আমার কপালে সইবে না। আহান নোহার মুখটা নিজের দিকে ফেরালো, তার চোখে চোখ রাখলো। তোমার সব ভয়কে জয় করার জন্যই তো আমি এসেছি। আহান আলতো করে নোহার ঠোঁটে ঠোঁট রাখলো। এবারে চুম্বনটা ছিল আগের বারের চেয়ে গভীর, আরো বেশি আবেগ মাখা। এই চুম্বনে ছিল অধিকার, ছিল প্রতিশ্রুতি, আর ছিল দুটো মানুষের এক হয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠতে তাদের ঘোর ভাঙলো। নোহা আহানের দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা ধরলো। স্ক্রিনে ডিপার্টমেন্টের হেডের নামটা ভাসছিল। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ফোনের ওপাশ থেকে কি বলা হচ্ছিল তা আহান শুনতে পাচ্ছিল না, কিন্তু নোহার মুখের রং দ্রুত বদলে যেতে লাগলো। সে তার কপাল চিন্তার ভাঁজ পড়ল। জি স্যার, ভাইরাল ফিভার ছিল, এখন অনেকটাই সুস্থ। হ্যাঁ স্যার, আমি কাল থেকে জয়েন করব। ক্যাম্পাসে? না তো স্যার। কিসের কথা? ও আচ্ছা, না না, তেমন কিছু না। জি স্যার, আমি খেয়াল রাখবো। নোহা ফোনটা রেখে দিল, তার মুখটা একদম ফ্যাকাশে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। হয়ে গেছে। কি হয়েছে নোহা? কার ফোন ছিল? হেডের ফোন ছিল। কি বললেন উনি? উনি আমার অসুস্থতার খোঁজ নিলেন, আর এখন বললেন ক্যাম্পাসে নাকি অনেক কথা শোনা যাচ্ছে, আমাকে সাবধানে থাকতে বললেন।
আহান বুঝতে পারলো কথা বলতে হেড স্যার কি বুঝিয়েছেন। তাদের সম্পর্কের গুজবটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা যা করছি তা কি ঠিক করছি আহান? আমার খুব ভয় করছে আমাদের জন্য যদি তোমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হয়। চুপ, একদম চুপ। আহান নোহার মুখের উপর হাত রাখলো। আমার ক্যারিয়ারের কথা আমি ভাববো, তুমি শুধু আমার কথা ভাবো। কিন্তু কোনো কিন্তু নয়, আমি এই ভয়টাকে শেষ করে দিতে চাই। আমি চাই আমাদের সম্পর্কটার কোনো গুজব বা কথা হয়ে না থাকুক। আমি চাই এটা একটা পরিচয়ে পরিচিত হোক। মানে কি? আহান নোহার সামনে হাঁটু গেড়ে বসলো। সে নোহা দুটো হাত নিজের হাতের মধ্যে তুলে নিল। তার চোখে ছিল স্থির গভীর দৃষ্টি। আমি তোমাকে বিয়ে করতে চাই নোহা। আহানের কথা শুনে নোহা যেন পাথর হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। আমি জানি তুমি কি ভাবছো। আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, আমি এখনো প্রতিষ্ঠিত নই, আমাদের বয়সের পার্থক্য আছে, কিন্তু আমার কাছে ভালোবাসার চেয়ে বড় কোনো যোগ্যতা নেই। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে, আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আমি সবার সামনে গর্ব করে বলতে চাই তুমি আমার। তাহলে আর কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না। আমাদের সম্পর্কটা তখন সম্মান পাবে। কিন্তু তোমার পরিবার, তারা কি আমাকে মেনে নিবে? আমার পরিবারকে আমি চিনি। তারা হয়তো প্রথমে একটু অবাক হবে, কিন্তু তারা আমার সুখের চেয়ে বড় কিছু ভাববে না। আর তোমাকে দেখার পর, তোমার সাথে কথা বলার পর তারা তোমাকে ভালো না বেশে থাকতেই পারবে না। এটা খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না আহান? যে মানুষটাকে পাওয়ার জন্য আমি প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছি, তাকে নিজের করে নেওয়ার জন্য কোনো তাড়াহুড়োই যথেষ্ট নয় নোহা। তুমি কি আমার স্ত্রী হবে? তুমি কি আমাকে তোমার সারা জীবনের দায়িত্ব নেওয়ার সুযোগ দেবে? আহান গভীর চোখে নোহার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল ভালোবাসা, প্রতিশ্রুতি আর একরাশ আশা। নোহা আহানের চোখের দিকে তাকিয়েছিল। সে কোনো ছাত্রকে দেখছিল না, সে দেখছিল একজন পরিপূর্ণ পুরুষকে, যে তাকে বিশ্বের সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসে। সে দেখছিল তার ভবিষ্যৎকে আর একমাত্র আশ্রয়কে। আহানের বলা শেষ শব্দগুলো ঘরের নিস্তব্ধতাকে যেন আরো গভীর করে তুলল। তুমি কি আমার স্ত্রী হবে? এই একটা প্রশ্ন যেন নোহার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দিতে লাগলো। তার চোখের সামনে তার একাকী জীবনের সবগুলো মুহূর্ত, তার ভয়, তার দ্বিধা, তার সামাজিক অবস্থান সবকিছু ভেসে উঠছিল। আর তার বিপরীতে ছিল আহানের দুটি বিশ্বাসী চোখ, যে চোখে কোনো ছলনা নেই, আছে কেবল সমুদ্রের মতো গভীর ভালোবাসা আর নির্ভরতা। এই চোখ দুটোকে ফিরে দেওয়া মানে নিজের নিঃশ্বাসকে অস্বীকার করা। নোহা বুঝতে পারলো তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেয়ার সময় হয়ে গিয়েছে। এই সিদ্ধান্তটা শুধু তার একার নয়, তাদের দুজনের। আমার ভয় করছে আহান। আমি জানি, কিন্তু আমি তোমার পাশে আছি। তোমার ভয়টাকেও আমি ভালোবেসে আগলে রাখবো। যদি তোমার পরিবার আমাকে মেনে না নেয়, যদি সমাজ আমাদের দিকে আঙুল তোলে, আমি তোমার জীবনটা নষ্ট করে দিতে চাই না। তুমি আমার জীবন নষ্ট করছো না, তুমি আমার জীবনটা তৈরি করছো নোহা। আর আমার পরিবার বা সমাজের চেয়ে আমার কাছে তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি হ্যাঁ বলার পর বাকিটা সামলে নেওয়ার দায়িত্ব আমার। নোহা আহানের চোখের দিকে তাকিয়ে রইল। তার সব দ্বিধা, সব ভয় যেন এই একটা মানুষের ভালোবাসার কাছে হার মানছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তোমার চোখে আমি যে বিশ্বাস দেখি, সেটাকে আমি ফেরাতে পারবো না আহান। হ্যাঁ, আমি রাজি, আমি তোমার স্ত্রী হতে রাজি। রাজি শব্দটা শোনার সাথে সাথে আহানের পুরো পৃথিবীটা যেন রঙিন হয়ে উঠল। তার মনে হলো সে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে জয়ী হয়েছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আহান নোয়ার হাতটা নিয়ে তাতে আলতো করে চুমে খেল। তার চোখ দিয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ল। সে উঠে দাঁড়িয়ে নোহাকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল, যেন সে নোহাকে তার বুকের ভেতরে লুকিয়ে ফেলতে চায়। আমি তোমাকে ঠকাবো না নোহা, আমি কথা দিচ্ছি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে এইভাবেই ভালোবেসে যাব। আমিও। কিছুক্ষণ পর আহান নোয়াকে ছেড়ে দিয়ে তার দিকে তাকালো। তার চোখে ছিল নতুন পরিকল্পনা আর উত্তেজনার ছাপ। তাহলে আর দেরি কেন? মানে আমি আজই বাড়ি গিয়ে মায়ের সাথে কথা বলবো। আমি চাই সবকিছু যেন নিয়ম মেনেই হয়। আমি তোমাকে লুকিয়ে বিয়ে করতে চাই না। আমি সবাইকে জানিয়ে, সবার আশীর্বাদ নিয়ে তোমাকে আমার জীবনে আনতে চাই। পরিবারের কথা শোনা নোহার বুকটা আবার কেঁপে উঠল। এখনই তোমার বাবা মা, তারা কি শুনবেন? শুনতেই হবে। আমি তাদের সন্তান। আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি তাদের জানাতেই পারি। তুমি চিন্তা করো না, আমি আগে নিজে গিয়ে মায়ের সাথে কথা বলে সবটা বুঝিয়ে বলবো। তারপর তোমাকে নিয়ে যাব। আমি কি বলবো তাদের সামনে গিয়ে? তোমাকে কিছুই বলতে হবে না। তুমি শুধু আমার পাশে থাকবে, দেখবে আমার মা তোমাকে দেখলেই পছন্দ করে ফেলবে। আহান পকেট থেকে ফোন বের করলো। কি করছো? মাকে ফোন করছি, উনি চিন্তা করছেন নিশ্চয়ই আমি দুদিন ধরে বাড়ি যাইনি। আহান ফোনটা কানে লাগালো। নোহার উদ্দেশ্যাসে তাকিয়ে রইল।
হ্যালো মা। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? না না চিন্তা করো না, আমি এক বন্ধুর বাসায় ছিলাম, ওর একটু বিপদ ছিল তাই। হ্যাঁ আজকেই ফিরবো। মা তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, না ফোনে বলা যাবে না, আমি বাড়ি এসে বলছি। আচ্ছা শোনো, আমি একা ফিরবো না। এদিকে আহান ফোনের স্পিকারটা অন করে দিল যাতে নোহাও শুনতে পায়। ওপাশ থেকে আহানের মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। একা ফিরবি না মানে? তোর সাথে কে আসবে? আমার সাথে সে আসবে যাকে আমি আমার সারা জীবনের জন্য নিজের করে নিতে চাই। তুমি কোনো প্রশ্ন করো না মা, আমি সবটা বাড়ি এসে বলবো, শুধু আমার জন্য দোয়া করো। আহানার কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। নোহা ভয়ে আর উত্তেজনায় সোফায় বসে পড়ল। এটা তুমি কি করলে? তোমার মা কি ভাববেন? যা ভাবার তা তো আমি বাড়ি গিয়ে সামলে নেব। আমি শুধু চেয়েছি তুমি দেখো যে আমি এই সম্পর্কটা নিয়ে কতটা সিরিয়াস। আমি কোনো লুকোছাপা চাই না। আহান নোহার পাশে বসে তার হাতটা শক্ত করে ধরল। ভয় পেও না, আমি তো বললাম সবটা আমি সামলে নেব। আজ সন্ধ্যায় আমি বাড়ি যাব, কাল সকালে তোমাকে ফোন করব, তারপর আমরা ঠিক করব কবে তুমি আমাদের বাসায় যাবে, ঠিক আছে? হুম। শুধু আমার উপর বিশ্বাস রাখো, পারবে না? তোমার উপর বিশ্বাস করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় আছে নাকি? আহান হাসলো। সে উঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তাহলে আমি এখন আসি, তুমি পুরোপুরি বিশ্রাম নাও। আর শোনো, এমন কোনো চিন্তা করবে না যেটা তোমাকে কষ্ট দেয়। শুধু ভাববে আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আহান দরজার দিকে এগিয়ে গেল, তারপর আবার ফিরে এসে নোহার কপালে গভীর একটা চুমু খেলো। নিজের যত্ন নিও। আহান চলে গেল। নোহা দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার বুকে ভয় আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সে জানে আহান তার জন্য লড়বে, কিন্তু এই লড়াইটা যে খুব সহজ হবে না সেটাও সে বুঝতে পারছিল। তাদের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষাটা যে সামনেই অপেক্ষা করছে। নোয়ার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার পর প্রতিটা পদক্ষেপ আহানের কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল। যে ভালোবাসাটা এতদিন ছিল শুধু তার আর নোহার একান্ত ব্যক্তিগত পৃথিবী, আজ সেই ভালোবাসাকে সে নিয়ে যাচ্ছে বিশ্বের সামনে। এর প্রথম ধাপ তার নিজের পরিবার। বুকের ভেতরটা উত্তেজনার পাশাপাশি অজানা এক ভয়ে টিপটিপ করছিল। সে জানে তার বাবা মা তাকে খুব ভালোবাসেন, কিন্তু তাদের এই ভালোবাসা কি তার আনকনভেনশনাল ভালোবাসাকে মেনে নেয়ার জন্য যথেষ্ট হবে? আহান গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে চোখ বন্ধ করলো। তার চোখের সামনে ভেসে উঠল নোয়ার সেই কান্না ভেজা কৃতজ্ঞ মুখটা, যে মুখে ছিল অপার বিশ্বাস আর সমর্পণ। এই মুখটার জন্যই সে পৃথিবীর যে কোনো ঝড়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। একটা গভীর শ্বাস নিয়ে সে গাড়িটা স্টার্ট দিল। তার ভালোবাসা প্রথম পরীক্ষার জন্য সে প্রস্তুত। আহান যখন বাড়ি পৌঁছালো তখন রাত প্রায় 9টা। বাড়ির পরিবেশটা অস্বাভাবিক রকমের শান্ত। সে ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো তার বাবা সোফায় বসে খবরে কাগজ পড়ছেন আর মা জায়নামাজে বসে তসবিহ পড়ছেন। কিন্তু আহান জানে এই শান্ত পরিবেশের পেছনে একটা চাপা উত্তেজনা অপেক্ষা করছে। এসেছিস? হ্যাঁ মা। আয় বস, তোর বাবাও তোর জন্য অপেক্ষা করছে। আহান তার বাবা মায়ের মাঝখানে সোফায় বসলো। তার বাবা কাগজটা ভাঁজ করে রাখলেন। কোথায় ছিলি দুদিন? বাবার এক বন্ধুর বাসায়। ওর মা খুব অসুস্থ ছিলেন। ফোনে তো বললি তোর সাথে নাকি কে আসবে। ওই সে, আর কি এমন জরুরি কথা যে আমাদের দোয়া চাইতে হবে? আহান বুঝতে পারলো এবার আসল কথাটা বলার সময় এসেছে। সে কেন কোনো ভূমিকা না করে সরাসরি বিয়ের প্রস্তাবের বিষয়ে কথা বলল। মা বাবা, আমি একজনকে ভালোবাসি। ও এই কথা, আমি তো কি না কি ভাবছিলাম। তা কোন মেয়ে, কি নাম, কি করে? আমি তাকে বিয়ে করতে চাই। বিয়ে? তোমার পড়াশোনা এখনো শেষ হয়নি, তুমি নিজের পায়ে দাঁড়াওনি, এই অবস্থায় বিয়ের কথা ভাবছো কি করে? আমি পড়াশোনা শেষ করেই বিয়ে করব বাবা, কিন্তু আমি চাই তোমরা তার সাথে কথা বলো, আমাদের সম্পর্কটাকে স্বীকৃতি দাও। আচ্ছা, তা না হয় হলো, কিন্তু মেয়েটা কি সেটা তো বলবি। আহান একটা গভীর শ্বাস নিল। মা, আমি যাকে ভালোবাসি সে আমার ভার্সিটির শিক্ষক। কথাটি শোনা মাত্র ঘরের ভেতর যেন একটা বোমা ফাটলো। আহানের মা স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তার বাবা চমকে সোজা হয়ে বসলেন। কি কি বললি তুই? শিক্ষক? তোর শিক্ষককে তুই বিয়ে করবি? তোর মাথা খারাপ হয়ে গেছে আহান? মাথা আমার ঠিকই আছে মা। এটা কি ধরনের ছেলে মানসিকতা আহান? ভার্সিটিতে কত মেয়ে থাকতে তুমি তোমার শিক্ষককে? এটা তো গুরু শিষ্যর সম্পর্ক, এখানে এসব আসে কি করে? নিশ্চয়ই ওই মেয়ে তোকে জাদু করেছে। তার বয়স কত? তোর চেয়ে বড় তো হবেই। তোর মতো একটা সুন্দর শিক্ষিত ছেলেকে ফাঁদে পেলে নিজের জীবনটা গোছাতে চাইছে। তোর ভবিষ্যৎ নষ্ট করার জন্য এসব করছে।
মা প্লিজ। আহান প্রায় চিৎকার করে উঠল। তুমি নোহা সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না। ও এমন মেয়ে নয়, ও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তোমরা ওকে চেনো না তাই এসব বলছো। আমরা তোমার ভালো চাই বলেই বলছি। সমাজ কি বলবে, লোকে কি বলবে? সবাই বলবে আমরা আমাদের ছেলেকে শাসন করতে পারিনি। সমাজের জন্য আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না বাবা। আর তোমরা যে শাসনের কথা বলছো, সেই শাসন দিয়ে তোমরা কি কোনোদিন জানতে পেরেছিলে তোমাদের এই ছেলেটা 1 বছর আগে ডিপ্রেশনে আত্মহত্যার কথা ভাবতো? আহানের কথায় তার বাবা মা দুজনেই চমকে উঠলেন। এসব কি বলছিস তুই বাবা? হ্যাঁ মা, আমি সত্যি কথাই বলছি। পারিবারিক অশান্তি আর একাকিত্বে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না। সেদিন যে মানুষটাকে তোমরা আমার ভবিষ্যৎ নষ্ট করার জন্য দায়ী করছো, সেই নোহাই আমার জীবন বাঁচিয়েছিল। আহান তার বাবা মাকে সেদিনের পুরো ঘটনাটা খুলে বলল। কিভাবে নোহা ক্লাসের মধ্যে সবার সামনে তাকে ভরসা দিয়েছিল, তার কাঁধে হাত রেখেছিল। ওর ওই একটুখানি ভরসা, একটুখানি সহানুভূতি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। তোমরা শুধু দেখছো ও আমার শিক্ষক, কিন্তু আমি দেখছি সেই মানুষটাকে যে আমার জীবন বাঁচিয়েছে। এখন তোমরাই বলো, যে আমার জীবন ফিরিয়ে দিয়েছে, তার হাতে আমার বাকি জীবনটা তুলে দিলে কি খুব বড় অপরাধ হবে? আহানের কথাগুলো তার মায়ের মনকে গলিয়ে দিল। তিনি ভাবতেই পারেননি তার ছেলে এত বড় একটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। তার রাগে মুখটা ধীরে ধীরে নরম হয়ে এলো। তিনি আঁচল দিয়ে চোখ মুছলেন। কিন্তু সে কি রাজি? সে তো একজন শিক্ষিকা, সে নিশ্চয়ই এসবের পরিণতির কথা জানে। ও প্রথমে রাজি ছিল না, কিন্তু আমার ভালোবাসাটা ওকে রাজি করিয়েছে। ও আমাকে ভালোবাসে বাবা। আমরা দুজনে সারা জীবন একসাথে থাকতে চাই। ঘরে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। আহানের বাবা উঠে ঘরের ভেতরে পায়চারি করতে লাগলেন। আহানের মা চুপ করে সোফায় বসে রইলেন। আমি মেয়েটার সাথে একবার দেখা করতে চাই। আহান চমকে তার মায়ের দিকে তাকালো। মা, হ্যাঁ, আমি তার সাথে নিজে কথা বলতে চাই। আমি দেখতে চাই কোন মেয়ের জন্য আমার ছেলে এতটা পাগল। তোমার মা ঠিকই বলেছে। আগে আমরা মেয়েটার সাথে কথা বলি, তাকে দেখি বুঝি, তারপর না হয় তোমার সিদ্ধান্তের কথা ভাবা যাবে। আহানের বুকের উপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। সে জানে এটাই তার প্রথম জয়। সে সাথে সাথে উঠে তার মায়ের পাশে বসে তাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। তুমি দেখো, নোহার সাথে দেখা করার পর তোমরাও তাকে ভালোবেসে ফেলবে। আহান পকেট থেকে ফোন বের করে দ্রুত নোহার নম্বরে ডায়াল করলো। তার উত্তেজনায় হাত কাঁপছিল। হ্যালো নোহা। আহানের গলার স্বরে ছিল রাজ্যের আনন্দ আর স্বস্তি। নোহা, মা তোমার সাথে দেখা করতে রাজি হয়েছে। বাবাও। হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। আমরা খুব তাড়াতাড়ি আসবো। ফোনটা রেখে আহান জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাহিরে রাতের আকাশ। তার মনে হলো তার ভালোবাসার আকাশে আজ প্রথম তারাটা ফুটে উঠেছে। পথটা এখনো অনেক বাকি, কিন্তু শুরুটা যে জয় করে ফেলেছে। আহানের ফোনটা রাখার পর পুরো রাতটা নোহার এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক হলো না। তার বুকের ভেতর একই সাথে চলছিল কালবৈশাখী ঝড় আর বইছিল বসন্তের বাতাস। আহানের পরিবার তাকে মেনে নেবে তো? তারা তাকে দেখে কি ভাববে? একজন শিক্ষিকা হয়ে ছাত্রের সাথে সম্পর্কে জড়ানোর জন্য তাকে কি আড়াল থেকে ঘৃণা করবে? হাজারটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সব ভয় আর দ্বিধার ঊর্ধ্বে ছিল আহানের সেই আত্মবিশ্বাসী মুখটা, যে মুখটা তাকে ভরসা জুগিয়েছিল একসাথে সবটা সামলে নেয়ার। নোহা ঠিক করলো সে ভয় পাবে না। যে ভালোবাসার জন্য আহান তার পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই ভালোবাসার জন্য সেও তার সবটুকু দিয়ে লড়বে। পরের দিন দুপুরে আহান কথা অনুযায়ী নোহার ফ্ল্যাটে এসে হাজির হলো। সে দেখলো নোহা পুরো ঘর জুড়ে জামা কাপড় ছড়িয়ে দিয়ে দিশেহারা হয়ে বসে আছে। এসব কি? এখানে কি ঘূর্ণিঝড় হয়ে গেছে নাকি? এর চেয়েও ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। আমি তোমার বাবা মায়ের সামনে যাচ্ছি। আমি কি পারবো আহান? শাড়ি পরলে কি আমাকে বেশি বয়স্ক দেখাবে? সালোয়ার কামিজ কি খুব সাধারণ হয়ে যাবে? আমি কিছুই বুঝতে পারছি না। আহান দেখলো নোহা ভয়ে আর টেনশনে প্রায় কাঁপছে। সে আলতো করে হেসে নোহার কাছে গেল এবং তার দুই কাঁধে হাত রাখলো। শান্ত হও, একদম শান্ত। আহান নোহাকে টেনে নিজের বুকের কাছে নিয়ে এলো এবং খুব শক্ত করে জড়িয়ে ধরল। নোহার এলোমেলো হৃদস্পন্দন আহানের বুকের প্রশস্ততায় আশ্রয় খুঁজে নিল। তুমি যাই পড়ো, তোমাকে পৃথিবীর সেরা সুন্দরী লাগবে, কারণ তুমি আমার চোখে দেখো। আর আমার মা বাবা তোমার পোশাক দেখবেন না, তারা তোমার ভেতরের মানুষটাকে দেখবেন। আর আমি নিশ্চিত তারা তোমার প্রেমে পড়ে যাবেন। যদি না পড়েন? তাহলে আমি তাদের ছেলে হওয়া ছেড়ে দেব। আহানের এমন ছেলে মানুষই কথায় নোহা না হেসে পারল না।
তার ভয়টা অনেকটাই কেটে গিয়েছিল। ছাড়ো আমাকে, আমাকে তৈরি হতে হবে। ছাড়ার জন্য তো ধরিনি। আহান নোহার মুখটা তুলে ধরল এবং তার কপালে 2 চোখ এবং অবশেষে তার ঠোঁট গভীর একটা চুমু খেল। এই চুম্বনটা ছিল সব ভয়কে জয় করার একটা প্রতিশ্রুতি। অবশেষে আহানের সাহায্যে নোহা একটা হালকা আকাশি রঙের জামদানি শাড়ি পরল। আহান মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে রইল। তোমাকে ঠিক পরীর মতো লাগছে নোহা। গাড়িতে পুরো রাস্তা নোহা চুপ করেছিল। আহান শক্ত করে তার একটা হাত ধরে রেখেছিল। আহানের বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। এটা একটা সুন্দর দোতলা বাড়ি। নোহা গভীর একটা শ্বাস নিল। আমি আছি তো, ভয় কিসের? আহান গাড়ি দরজা খুলে নেমে নোহার জন্য দরজাটা খুলে ধরল। তারা একসাথে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে আহানের বাবা মা বসেছিলেন। তাদের মুখে ছিল এক মিশ্র অনুভূতি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। নোহা এগিয়ে গিয়ে আহানের মায়ের পা ছুঁয়ে সালাম করতে চাইল, কিন্তু তিনি নোহাকে থামিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। থাক থাক থাক, পায়ে ধরতে হবে না, এসো ভিতরে এসে বসো। আহানের মায়ের এই আন্তরিকতায় নোহা কিছুটা অবাক হলো, কিন্তু তার ভয় কাটলো না। আহান নোহার পাশে বসলো এবং তার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে রাখলো। তোমার নাম নোহা? জি আন্টি। তুমি তো আহানের শিক্ষক। জি। আমরা আহানের মুখে সবকিছু শুনেছি, কিন্তু আমরা তোমার মুখ থেকেও শুনতে চাই, এই সম্পর্কটা কিভাবে হলো? নোহার গলা শুকিয়ে গেল। সে আহানের দিকে তাকালো। আহান তাকে চোখের ইশারায় ভরসা দিল। আমি কোনোদিন ভাবিনি এমনটা হবে আঙ্কেল। আমি ওকে অনেকবার থামানোর চেষ্টা করেছি। একজন শিক্ষক হিসেবে আমার যা যা করা উচিত আমি সবই করেছি, কিন্তু কিন্তু কি? কিন্তু ওর ভালোবাসাটা এত খাঁটি, এত পবিত্র ছিল। আমার সব ভয়, সব দ্বিধা, সব নিয়ম ওর কাছে হার মেনে গেছে। ও শুধু আমাকে ভালোবাসেনি, ও আমাকে আগলে রেখেছে, সম্মান দিয়েছে, আমার একাকিত্ব দূর করেছে। যে জীবনটা আমি ভয়ে ভয়ে কাটাতাম, সেই জীবনেও এসে সাহস জুগিয়েছে। আমি ওকে ফেরাতে পারিনি আন্টি। কথাগুলো বলতে বলতে নোহা চোখ দুটো ভিজে উঠল। তুমি তো জানো ও তোমার চেয়েও ছোট। তোমাদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? সমাজ কি বলবে? ভেবেছি। আমার নিজেরও ভয় ছিল, কিন্তু আহান আমাকে বুঝিয়েছে ভালোবাসার কাছে বয়স বা সমাজ কোনো বাধা হতে পারে না। ও যদি আমার হাত ধরে রাখার সাহস দেখাতে পারে, তাহলে আমি কেন ওর পাশে দাঁড়ানোর সাহস দেখাবো না? নোহার সৎ এবং নির্ভীক উত্তরে আহানের বাবা মা একে অপরের দিকে তাকালেন। তারা হয়তো এমন একটা উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না। আহানের মা উঠে দাঁড়ালেন। তিনি ধীরে পায়ে নোহার কাছে এগিয়ে এলেন। নোহা ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তিনি তাকে বকা দিলেন না, বরং নোহার মাথায় হাত রাখলেন। আহান যখন তোমার কথা বলছিল আমার খুব রাগ হয়েছিল। ভেবেছিলাম হয়তো তুমি আমার সরল ছেলেটাকে ফাঁদে ফেলেছো, কিন্তু এখন তোমার সাথে কথা বলে তোমার চোখের সততা দেখে আমি বুঝতে পারছি আমার ছেলে কোনো ভুল মানুষকে ভালোবাসেনি। তিনি নোহা চুবুক ধরে তার মুখটা উঁচু করলেন। আমার ছেলে যদি তোমাকে পেয়ে ভালো থাকে, তোমাকে পেয়েও যদি জীবনের মানে খুঁজে পায়, তাহলে মা হিসাবে আমার আর কিছু বলার নেই। কথাগুলো বলে তিনি নোহাকে আবার বুকে জড়িয়ে ধরলেন। এবার সেই আলিঙ্গনে কোনো দ্বিধা ছিল না, ছিল কেবল মায়ের স্নেহ আর নিঃশর্ত স্বীকৃতি। নোহা আর আহানের মা দুজনেই কাঁদছিলেন। আহান স্বস্তির নিঃশ্বাস ফেলে তার বাবার দিকে তাকালো। তার বাবা মৃদু হেসে মাথা নাড়লেন, যার অর্থ হ্যাঁ। কিছুক্ষণ পর পরিবেশটা একদম হালকা হয়ে গেল। আহানের মা নোহাকে নিয়ে গিয়ে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালেন। আহানের ছোটবেলায় ছবি দেখালেন। আহান আর তার বাবা ড্রয়িং রুমে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। যাওয়ার আগে আহানের মা নোহার হাতে একটা সোনার চুড়ি পরিয়ে দিলেন। এটা আমাদের পরিবারের আশীর্বাদ। আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আমি আজ আমার হবু বৌমাকে দিলাম। নোহা কৃতজ্ঞতা কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। ফেরার পথে গাড়িতে আহান আর নোহা কেউ কথা বলল না, দুজনই চুপচাপ বসেছিল। নোহার ফ্ল্যাটের সামনে এসে আহান গাড়িটা থামালো। ধন্যবাদ আহান, আমাকে এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য। ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত, আমার জীবনটা এত সুন্দর করে দেওয়ার জন্য। আহান ঝুঁকে এসে নোহার ঠোঁটে গভীর একটা চুমু খেলো। এই চুম্বনে ছিল তাদের ভালোবাসার জয়, সব বাধা পেরিয়ে যাওয়ার আনন্দ। খুব তাড়াতাড়ি তোমাকে আমি এই বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব, সারা জীবনের জন্য। নোহা হাসলো। তার মনে হলো তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা সবে মাত্র শুরু হতে চলেছে। তাদের ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষাটা তারা আজ একসাথে পাশ করে ফেলেছে। এদিকে আহানের পরিবার থেকে সম্মতি পাওয়ার পরে সকলটা ছিল নোহার জীবনের সবচেয়ে সুন্দর সকাল। তার মনে হচ্ছিল পৃথিবীর সব রং যেন এক নিমিষে আরো উজ্জ্বল হয়ে গেছে। বাতাসে যেন ভালোবাসার সুবাস ভাসছে, আর তার নিজের হৃৎপিণ্ডটা যেন খুশির চোটে স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে স্পন্দিত হচ্ছে।
এতদিন যে সম্পর্কটা ছিল ভয় আর আশঙ্কার চাদরে মোড়া, আজ সে সম্পর্কটা পেয়েছে মুক্তির স্বাদ। সে এখন আর শুধু আহানের ভালোবাসার মানুষ নয়, সে আহানের হবু স্ত্রী। এই পরিচয়টা তাকে যে কি পরিমাণ মানসিক শান্তি আর নিরাপত্তা দিচ্ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার মনে হচ্ছিল তার একাকী জীবনে আহান এক পশলা বৃষ্টি হয়ে শুধু আসেনি, বরং একটা আস্ত বর্ষাকাল নিয়ে এসেছে, যা তার সব শুষ্কতাকে ধুয়ে মুছে দিয়ে ভালোবাসা সিক্ত করে দিয়েছে। সকাল 10টা নাগাদ কলিং বেলের শব্দে নোহার ঘোর ভাঙল। সে দরজা খুলতে দেখলো আহান দাঁড়িয়ে আছে, একগাল হাসি নিয়ে, তার হাতে বাজারের ব্যাগ। তুমি এই সাত সকালে ভার্সিটি যাওনি? আমার আসল ভার্সিটি তো এখন এই বাড়িতেই, তাকে ফেলে রেখে অন্য কোথাও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বেশি কথা বলতে শিখেছো, ভেতরে এসো। আহান ভেতরে ঢুকে ব্যাগটা ডাইনিং এ টেবিলে রাখলো। আজ আমি নিজের হাতে তোমার জন্য রান্না করব। হঠাৎ রান্না? উপলক্ষটা কি? উপলক্ষ আমাদের ভালোবাসার জয়। আজ কোনো পড়াশোনা নয়, কোনো চিন্তা নয়, আজ শুধু তুমি আর আমি আর আমাদের ভালোবাসা। কথাগুলো বলে আহান পেছন থেকে নোহাকে আলতো করে জড়িয়ে ধরলো। তার থুতনিটা রাখলো নোহার কাঁধে। নোহার পুরো শরীর জুড়ে আবার সেই চেনা শিহরণ খেলে গেল। ছাড়ো, কেউ দেখে ফেলবে। এখন আর কেউ দেখে ফেলার ভয় নেই প্রিয়তমা। সারা পৃথিবী দেখলেও আমার কিছু যায় আসে না। তুমি এখন আনুষ্ঠানিকভাবে আমার। আহান নোহার ঘাড়ে তার খোলা চুলে আলতো করে চুমু খেতে লাগলো। নোহা চোখ বন্ধ করে সে ভালোবাসার স্পর্শ উপভোগ করছিল। আহান, রান্নাটা তো করবে। করছি তো, ভালোবাসার রান্না। এর চেয়ে সুস্বাদু রান্নার কিছু হতে পারে না। আহানের দুষ্টুমিতে নোহা হেসে ফেলল। আচ্ছা আচ্ছা, আমার বড্ড খিদে পেয়েছে, এবার রান্নাটা শুরু হোক। জো হুকুম মহারানী। এর পরের কয়েকটা ঘন্টা যেন এক নিমিষেই কেটে গেল। আহান রান্না করছিল আর নোহা পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করছিল। তাদের খুনসুটি, হাসি, ঠাট্টা আর ভালোবাসার স্পর্শে রান্নাঘরটা যেন একটা ভালোবাসার মন্দিরে পরিণত হয়েছিল। দুপুরে খাওয়ার পর আহান কিছু ইন্টেরিয়র ডিজাইনের ম্যাগাজিন নোহার সামনে রাখলো। এসব কি? আমাদের নতুন বাসার দেয়ালের রং কি হবে, কোন ঘরে কেমন পর্দা থাকবে, বারান্দায় আমরা কি কি গাছ লাগাবো, এই সব কিছু তোমাকেই ঠিক করতে হবে। এটা আমাদের ভালোবাসার নীড় হবে, আর সেই নীড়টা সাজানোর দায়িত্ব তোমার। নোহার চোখ দুটো ছলছল করে উঠল। একটা ছেলে তাকে এতটা ভালোবাসতে পারে? তার সব ছোট ছোট ইচ্ছে, অপূর্ণ স্বপ্নগুলোকে আহান এভাবে সত্যি করতে চাইছে। আমাদের নীল। হ্যাঁ, আমাদের। নোহা একটা ম্যাগাজিনে পাতা উল্টাতে লাগলো। আহান তার পাশে বসে তার কাঁধে মাথা রাখলো। এই নীল রংটা কেমন হবে আমাদের শোবার ঘরের জন্য? তুমি যেখানে থাকবে সেটাই আমার কাছে আকাশের মতো নীল। আহানের এমন কাব্যিক কথায় নোহা লজ্জা পেয়ে তার দিকে তাকালো। আহান সেই সুযোগে নোহার ঠোঁটে আলতো একটা চুমু খেয়ে নিল। তুমি সুযোগ পেলে শুধু দুষ্টুমি করো। সুযোগটা তো তুমিই করে দাও। বিকেলে আহান নোহাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ল। শহরের কোলাহল ছেড়ে তারা চলে এলো এক নদীর ধারে, যেখানে সবুজের সমারোহ আর পাখির কলরব ছাড়া আর কিচ্ছুই নেই। সূর্যাস্তের সময় তারা নদীর ধারে হাত ধরে হাঁটছিল। কমলা রঙের আলো এসে পড়েছে নোহার মুখে। আহান মুগ্ধ চোখে তার দিকে তাকিয়েছিল। কি দেখছো এমন ভাবে? আমার জীবনটাকে দেখছি, আমার পৃথিবীকে দেখছি। জানো নোহা, আমি কোনোদিন ভাবিনি আমি এতটা সুখী হতে পারবো। তুমি আমার জীবনে আসার আগে আমি ছিলাম একটা পাল ছাড়া নৌকার মতো, আর আজ তুমি আমার সেই নৌকার পাল, আমার আশ্রয়। আর তুমি আমার সেই সমুদ্র যেখানে আমি নিশ্চিন্তে ভেসে যেতে পারি। আহান আর কিছু বলল না। সে নোহার কোমর জড়িয়ে তাকে নিজের আরো কাছে টেনে নিল। সূর্যাস্তের নরম আলো সে নোহার মুখের দিকে তাকালো। ভালোবাসি। আমিও। আহান তার ঠোঁট দুটো নোহার ঠোঁটের উপর রাখলো। নদীর ধারে সে শান্ত স্নিগ্ধ পরিবেশ, তাদের চুম্বনটা ছিল আরো বেশি আবেগ ঘন, আরো বেশি গভীর। এ চুম্বনে ছিল তাদের একসাথে থাকার অস্বীকার আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন। রাতে নোহার ফ্ল্যাটের দরজার সামনে এসে আহানের মনটা খারাপ হয়ে গেল। কি হলো? তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। যেতে তো হবেই। আর মাত্র কয়েকটা দিন নোহা, তারপর তোমাকে আর এক মুহূর্তের জন্য আমার কাছ থেকে দূরে যেতে দেব না। আমি মায়ের সাথে কথা বলেছি, তিনি খুব তাড়াতাড়ি কাজী ডেকে বিয়ের দিন ঠিক করতে বলেছেন। বিয়ের কথা শুনে নোহার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে কিছু না বলে মাথা নিচু করল। কি হলো, লজ্জা পাচ্ছ? বউ সাজার জন্য প্রস্তুত হয়ে যাও। আহান নোহাকে দরজার সাথে দাঁড় করে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে ছিল সারাদিনে জমানো সব ভালোবাসা আর আগামীর অপেক্ষা। সে নোহার কপালে দুই চোখে আর চুলে চুমু খেয়ে তাকে বিদায় জানালো। আহান চলে যাওয়ার পর নোহা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটে লেগেছিল আহানের ভালোবাসার স্বাদ, আর চোখে ছিল একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। তার একাকী ফ্ল্যাটটা আজ আর তার কাছে একা মনে হচ্ছিল না।
এদিকে ক্যালেন্ডারের পাতা থেকে দিনগুলো যেন পাখির ডানায় ভর করে উড়ে যাচ্ছিল। আহানের পরিবার থেকে সম্মতি পাওয়ার পর নোহা আর আহানের জীবনটা এক নতুন গতি পেয়েছিল। তাদের ভালোবাসার গোপন নদীটা এখন এসে মিশেছিল এক বিশাল সাগরে, যেখানে কোনো ভয় ছিল না, ছিল না কোনো লুকোচুরির অস্বস্তি। আহানের মা ফোন করে নোহার সাথে লম্বা সময় ধরে গল্প করতেন, তাদের ভবিষ্যতের সংসারে ছোট ছোট স্বপ্ন বুনতেন। এই সবকিছু নোহার কাছে ছিল এক অবিশ্বাস্য পাওয়া। যে মানুষটা এতদিন ছিল একা, আজ তার একটা আস্ত পরিবার হতে চলেছে। বাতাসে তখন শরতের গন্ধ, আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের আনাগোনা। ঠিক এমনই এক সুন্দর সময় তাদের বিয়ের দিন ঠিক হলো। আর মাত্র 7 দিন পর আহান সকাল সকাল ফোন করলো নোহাকে। তার গলার স্বরে উচ্ছ্বাস ঠিকরে পড়ছিল। আমার হবু বেগম সাহেবা, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার স্বাধীনতার আর মাত্র 7 দিন বাকি আছে। এরপর থেকে আপনি আজীবনের জন্য আমার ভালোবাসার কারাগারে বন্দী হতে চলেছেন। তাই নাকি? জেলারের ব্যবহার যদি আপনার মতো এত মিষ্টি হয়, তাহলে সেই কারাগারে আমি সারা জীবনে থাকতে রাজি। সর্বনাশ, তাহলে তো তুমি পালানোর চেষ্টাই করবে না। আচ্ছা, এসব কথা থাক, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি আসছি। কোথায় যাবে? আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনটার জন্য কেনাকাটা করতে। আমার হবু বউকে আজ আমি নিজের হাতে সাজিয়ে দেব। ঘণ্টাখানেক পর আহান আর নোহা শহরের সবচেয়ে বড় শাড়ির দোকানে ছিল। নোহা একটা একটা করে শাড়ি দেখছিল, আর আহান মুগ্ধ চোখে শুধু নোহাকেই দেখছিল। কোনটা ভালো লাগছে বলো তো? তুমি যা পরবে সেটাই আমার কাছে পৃথিবীর সেরা পোশাক। তবে আমার একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে? আমি তোমাকে বিয়ের দিন টকটকে লাল বেনারসিতে দেখতে চাই, ঠিক যেন একটা রক্ত জবা। বিক্রেতা টকটকে লাল রঙের বেশ কয়েকটা বেনারসি শাড়ি তাদের সামনে রাখলো। নোহা একটা শাড়ি হাতে নিয়ে পোশাক বদলানোর ঘরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর সে যখন বেরিয়ে এলো, আহান এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল। টকটকে লাল বেনারসি জরির কাছে নোহার ফর্সা রং যেন আরো ফুটে উঠেছে। তাকে ঠিক স্বর্গ থেকে নেমে আসা কোনো অপসরের মতো লাগছিল। বিয়ের আগেই তোমাকে এভাবে দেখে আমার হৃৎপিণ্ডটা যদি থেমে যায়, তার জন্য কিন্তু তুমিই দায়ী থাকবে নোহা। কি যে বলো না। সত্যি বলছি, তোমাকে যে এতটা সুন্দর লাগতে পারে আমি কোনোদিন কল্পনাও করিনি। আহান উঠে গিয়ে দোকানের আয়নার সামনে দাঁড়ানো নোহার পেছনে দাঁড়ালো। চারপাশের মানুষজনকে উপেক্ষা করে সে আয়নার দিকে তাকিয়ে নোহাকে আলতো করে জড়িয়ে ধরলো। আর মাত্র কয়েকটা দিন, তারপরে সুন্দর পরীটা শুধু আমার হবে, সারা জীবনের জন্য। আহানের নিঃশ্বাস নোহার ঘাড়ে এসে পড়ছিল। সে নোহার কাঁধে আলতো করে একটা চুমু খেলো। নোহা লজ্জা আয়নার দিকে তাকাতে পারছিল না। এরপর শুরু হলো তাদের সংসারের জন্য কেনাকাটা। পর্দা, বিছানা চাদর, চায়ের পেয়ালা থেকে শুরু করে ঘরের প্রতিটা ছোট ছোট জিনিস তারা দুজনে মিলে পছন্দ করছিল। এই পেয়ালা দুটো আমার খুব পছন্দ হয়েছে। আমারও। আহান পেয়ালা দুটো হাতে নিল। এই পেয়ালার প্রথম চা কিন্তু আমি তোমার হাতেই খাবো, আমার চৌধুরী গিন্নি। শুধু চা কেন, সারা জীবনের সবকিছুই তো আমার হাতে খাবে। তাদের এই মিষ্টি আলাপচারিতা আর খুনসুটিতে সময় কিভাবে কেটে যাচ্ছিল কেউই টের পাচ্ছিল না। পরদিন তারা ভার্সিটিতে গেল। এতদিন পর তারা একসাথে ক্যাম্পাসে পা রাখলো, কিন্তু আজ তাদের হাঁটার ভঙ্গিতে ছিল এক নতুন আত্মবিশ্বাস। তারা একে অপরের হাত ধরেছিল। যে যেখানে তাদের নিয়ে কানাঘোষা করছিল, তাদের একসাথে দেখে সবার মুখ বন্ধ হয়ে গেল। তারা সরাসরি শিক্ষকদের কক্ষে গেল। নোহা তার সহকর্মীদের বিয়ের কার্ড দিল। করিম সাহেব সহ সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তোমরা বিয়ে করছো? জি স্যার, আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করতে আসবেন। আহানের শান্ত অথচ দৃঢ় উত্তরে করিম সাহেবের মুখটা দেখার মতো হয়েছিল। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। আজ তাদের মেহেদি সন্ধ্যা। নোহার ফ্ল্যাটেই ছোট করে আয়োজন করা হয়েছে। আহানের মা, বোন আর নোহার কিছু বান্ধবী মিলে উৎসবের আমেজ তৈরি করেছে। নোহার হাতে যখন আহানের নামের মেহেদি লাগানো হচ্ছিল, সে বারবার আর চোখে আহানের দিকে তাকাচ্ছিল। আহান ঘরের অন্য প্রান্তে তার বন্ধুদের সাথে কথা বলছিল, কিন্তু তার পুরো মনোযোগ ছিল নোহার দিকে। রাতে সবাই চলে যাওয়ার পর আহান নোহার কাছে এলো। দেখি আমার নামটা কোথায় লুকিয়েছো। খুঁজে নাও। খুঁজে তো আমি সারা জীবনই নিব। আহান নোহার মেহেদি রাঙা হাত দুটো নিজের হাতে তুলে নিল। সে ঝুঁকে পড়ে নোহার হাতে চুমু খেল। তোমার হাতের এই মেহেদির গন্ধটা আমার পুরো পৃথিবীটাকে মাতাল করে দিচ্ছে নোহা। কাল থেকে তো এই গন্ধই তোমার ঘুম ভাঙবে। আমি সেই সকালের অপেক্ষায় আছি। রাত প্রায় শেষ হয়ে আসছিল। আহানের এখন যাওয়ার সময়। কাল তাদের বিয়ের আগে আর দেখা হবে না। কাল সকালে আসছি তোমাকে আমার করে নিতে। আমি অপেক্ষায় থাকবো। আহান নোহার কপালে গভীর একটা চুমু খেল।
তারপর তাকে শেষবারের মতো শক্ত করে জড়িয়ে ধরে বিদায় নিল। আহান চলে যাওয়ার পর নোহা বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে ঝলমল করছে চাঁদ। সে তার মেহেদি রাঙা হাতের দিকে তাকালো, যেখানে লেখা আছে আহানের নাম। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একরাশ সুখের হাসি। কাল থেকে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আহানের সাথে, আহানের ভালোবাসার সাথে। বিয়ের সকালটা ছিল মেঘমুক্ত ঝলমলে। নোহার মনে হচ্ছিল আকাশটা যেন আজ তাদের ভালোবাসাকে আশীর্বাদ করার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। তার ছোট্ট ফ্ল্যাটটা আজ ফুলে আর আলোয় সেজে উঠেছে। চারদিকে আত্মীয় স্বজন আর বান্ধবীদের কোলাহল, কিন্তু নোহার মনে পড়েছিল অন্য কোথাও। সে আয়নার সামনে বসেছিল বিয়ের সাজে, টকটকে লাল বেনারসি সর্বাঙ্গে সোনার গয়না, কপালে ছোট্ট একটা টিপ। আয়নার প্রতিবিম্বে সে আজ কোনো শিক্ষিকাকে দেখছিল না, দেখছিল একজন নববধূকে। যে বধূর চোখে মুখে ভয় নয়, ছিল একরাশ ভালোবাসা আর অপেক্ষা। প্রতিটা মুহূর্তে তার হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, শুধু একজনের জন্য, তার আহানের জন্য, যে ছেলেটা সব নিয়ম ভেঙে সব বাধা পেরিয়ে আজ তাকে নিজের করতে আসছে। হঠাৎ বাইরে থেকে সানায়ের মিষ্টি সুর আর হল্লা ভেসে এলো। নোহার বান্ধবীরা ছুটে এসে জানালো বরযাত্রী এসে গেছে। নোহার বুকটা ধক করে উঠল। সে দৌড়ে বারান্দায় গেল। দূর থেকে সে দেখলো একটা সজ্জিত গাড়ি থেকে নামছে আহান। সোনালি রঙের কাজ করা একটা পাঞ্জাবিতে তাকে ঠিক রাজপুত্রের মতো লাগছে। মুখে তার সেই চিরচেনা আত্মবিশ্বাসী হাসি, কিন্তু চোখ দুটো খুঁজছে শুধু একজনকে। নোহাকে বারান্দায় দেখতে পেয়ে আহানের ঠোঁটের হাসিটা আরো চড়া হলো। সে হাত নেড়ে ইশারায় বোঝালো অপেক্ষা শেষ। কিছুক্ষণ পর বিয়ের আসরে কাজী সাহেব এসে বসলেন। আহানকে নোহার পাশে এনে বসানো হলো। দুজনের মাঝে একটা লাল ওড়নার পর্দা, কিন্তু এই পাতলা পর্দা ভেদ করেও তারা একে অপরের উপস্থিতি, একে অপরের হৃদস্পন্দন অনুভব করতে পারছিল। মা নোহা শারমিন, আহান চৌধুরীর সাথে আপনার বিবাহে আপনি কি রাজি? আপনি কি তাকে স্বামী হিসেবে কবুল করেছেন? নোহার কানে আর কোনো শব্দ ঢুকছিল না। সে পর্দার উপাস থেকে আহানের দিকে তাকালো। আহানের চোখে সে দেখতে পেল এক মহাসাগর পরিমাণ ভালোবাসা, যে ভালোবাসা তাকে সব সময় থেকে ভয় থেকে মুক্তি দিয়েছে। কবুল। দ্বিতীয়বার এবং তৃতীয়বারও নোহার মুখ থেকে একই শব্দ উচ্চারিত হলো। এরপর পালা এলো আহানের। আহান এক মুহূর্ত দেরি করলো না। তার বলিষ্ঠ এবং দৃঢ় কণ্ঠস্বর সারা ঘরে প্রতিধ্বনিত হলো, কবুল কবুল কবুল। কবুল শব্দটা বলার সাথে সাথে আহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে আর নিজেকে আটকাতে পারল না। সে সবার সামনে ওড়নার পর্দা সরিয়ে দিল এবং নোহার হাতটা শক্ত করে চেপে ধরল। তারা এখন স্বামী স্ত্রী। বিয়ের বাকি আনুষ্ঠানিকতা যখন চলছিল, আহান আর নোহা তখন নিজেদের জগতে হারিয়ে গিয়েছিল। তারা একে অপরের দিকে তাকিয়েছিল, চোখে চোখে কথা বলছিল। অনুষ্ঠানের এক ফাঁকে যখন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আহান সুযোগ বুঝে নোহাকে টেনে পাশের ঘরে নিয়ে গেল। কি করছো? সবাই খুঁজবে। খুঁজুক, আমার বউয়ের সাথে আমার কথা বলতে কারো অনুমতি লাগবে নাকি? আহান দরজাটা বন্ধ করে দিল। ঘরে আর কেউ ছিল না। অবশেষে তুমি আজ থেকে শুধুই আমার মিসেস নোহা আহান চৌধুরী। আহান এক ঝটকায় নোহাকে কোলে তুলে নিল এবং তাকে শূন্যে তুলে নিয়ে নিজের চারপাশে একবার ঘুরিয়ে দিল। নোহার হাসিতে ঘরটা ভরে গেল। আহান নোহাকে নামিয়ে দিয়ে তাকে দেয়ালের সাথে দাঁড় করালো। সে নোহার মুখটা দুই হাতে ধরে তাকে দিয়ে ঝুঁকলো। স্বামী হিসেবে আমার প্রথম অধিকারটা তো আদায় করতে দাও। কোনটা? এটা। আহান নোহার ঠোঁটে গভীর একটা চুমু খেলো। এই চুম্বনটা ছিল তাদের জয়ের চুম্বন, তাদের ভালোবাসার আনুষ্ঠানিকতার প্রথম সিলমোহর। এই চুম্বনে মিশেছিল সব কষ্ট ভুলে যাওয়ার আনন্দ আর এক নতুন জীবন শুরু করার উত্তেজনা। বিকেলে বিদায়ের সময় কান্নার রোল উঠল, কিন্তু নোহা কাঁদছিল না। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে ছিল আনন্দের। সে তার একাকী জীবনকে বিদায় জানাচ্ছিল। আহান তার পাশে এসে দাঁড়ালো এবং তার চোখের পানিও মুছে দিল। কাঁদছো কেন? তুমি তো তোমার নিজের বাড়ি যাচ্ছ। গাড়িতে ওঠার আগে নোহা শেষবারের মতো তার ফ্ল্যাটটার দিকে তাকালো। যে ফ্ল্যাটটা তাকে এতদিন আশ্রয় দিয়েছে, আজ তাকে ছেড়ে যেতে তার কষ্ট হচ্ছিল না, কারণ সে জানতো তার জন্য এর চেয়েও বড় এবং সুন্দর এক আশ্রয় অপেক্ষা করছে। আহানের বাড়িতে গাড়িটা এসে থামতেই শাক আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। আহানের মা বরণ থালা নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি তার ছেলে আর বৌমাকে বরণ করে নিলেন। আহান সবার সামনে নিচু হয়ে নোয়াকে তুলে নিল। আরে কি করছে? সবাই দেখছে। দেখুক, আমার বউকে আমি কোলে করে আমার ঘরে নিয়ে যাব, এতে তো লজ্জার কিছু নেই। আহান নোহাকে কোলে নিয়ে তাদের জন্য সাজানো ঘরটায় প্রবেশ করলো। পুরো ঘরটা রজনীগন্ধার গোলাপের সুবাসে মামা করছে। আহান দরজাটা বন্ধ করে দিল। বাইরের পৃথিবীটা পেছনে পড়ে রইল। সে নোয়াকে বিছানায় নামিয়ে দিল। আমার পৃথিবীতে তোমায় স্বাগতম আমার বউ। আমার পৃথিবী তো শুধু তুমি।
আহান নোহার পাশে বসলো। সে নোহার ঘোমটাটা তুলে তার মুখের দিকে তাকালো। জানো এই মুহূর্তটার জন্য আমি কত অপেক্ষা করেছি। আমি আহান আর কোনো কথা বলল না। সে ধীরে ধীরে নোহার দিকে এগিয়ে গেল। ভেতরে শুরু হলো দুটো মানুষের এক হয়ে যাওয়ার এক নতুন গল্প, যে গল্পের নাম ভালোবাসা। ঘরের দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে বাইরের পৃথিবীর সব কোলাহল যেন এক মুহূর্তেই নেমে গেল। ভেতরে ছিল শুধু রজনীগন্ধা আর গোলাপের মাতাল করা সুবাস, মোমবাতির নরম আলো আর দুটো মানুষের নীরব উপস্থিতি। নোহা খাটের মাঝখানে বসেছিল, তার মাথাটা লজ্জায় উত্তেজনার মতো। এই ঘরটা তার অচেনা, এই পরিবেশটা তার অজানা, কিন্তু যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে সে তার চেয়ে বেশি চেনা আর কেউ নয়। এই মানুষটাই তার পৃথিবী। আহান তার দিকে এগিয়ে আসছিল আর নোহার মনে হচ্ছিল তার প্রতিটা পদক্ষেপ যেন তার হৃৎপিণ্ডের উপর এসে পড়েছে। তার এতদিনের শিক্ষিকা জীবনের পরিচয়, তার গাম্ভীর্যের আবরণ, সবকিছু যেন এই ফুলের গন্ধে ভরা ঘরটায় ধীরে ধীরে গলে যাচ্ছিল। সে আজ শুধু একজন নারী যে তার ভালোবাসার পুরুষের জন্য অপেক্ষা করছে। আহান নোহার সামনে এসে দাঁড়ালো। সে কোনো কথা বলল না, শুধু মুগ্ধ চোখে তার নতুন বউয়ের দিকে তাকিয়ে রইল। ভয় লাগছে? একটু সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে এই বুঝি আমার ঘুম ভেঙে যাবে আর দেখব আমি আমার সেই পুরনো ফ্ল্যাটে একা বসে আছি। এই স্বপ্ন যদি ভাঙে তবে তা আরো সুন্দর এক নতুন সকালের জন্য ভাঙবে, যেখানে তুমি চোখ খুলেই আমাকে তোমার পাশে পাবে। আহান খাটের উপর নোহার পাশে বসলো। সে আলতো করে নোহার হাতটা নিজের হাতে তুলে নিল। তুমি আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর বধূ নোহা, কিন্তু তোমার এই সাজের ভারে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হচ্ছে। নোহা মৃদু হাসলো। আমি কি সাহায্য করতে পারি? নোহা লজ্জায় মাথা নাড়ালো। আহান পরম মমতায় নোহার ভারী কানের দুল, গলার হার, টিকলি একটা একটা করে খুলে পাশে রাখলো। তার প্রতিটা স্পর্শ ছিল ভালোবাসায় পরিপূর্ণ। এরপর সে নোহার চুলের খোপা থেকে একটা একটা করে কাঁটা খুলতে লাগলো। একসময় নোহার লম্বা ঘন চুলগুলো তার পিঠের উপর ছড়িয়ে পড়লো। আহান চুলের গভীরে আঙুল ডুবিয়ে দিল। এবার তোমাকে ঠিক আমার সেই প্রথম দিনের নোহা ম্যামের মতো লাগছে না, লাগছে শুধু আমার নোহা, আমার ভালোবাসা, আমার বউ। আর তোমাকে লাগছে আমার সেই পাগল ছাত্রটার মতো, যে আমার জীবনটাকেই বদলে দিয়েছে। আমি এখনো তোমার জন্য পাগল আর সারা জীবন থাকবো। আহান তার ব্যাগ থেকে একটা সুন্দর করে বাঁধানো ডায়েরি বের করলো। এটা কি? এটা আমাদের বিয়ের উপহার, তোমার জন্য। নোহা ডায়েরিটা খুলে দেখলো তার ভিতরে মুক্তোর মতো হস্তাক্ষরে লেখা অনেক কবিতা। প্রতিটি কবিতার নিচে তারিখ দেয়া। প্রথম কবিতাটা লেখা হয়েছিল ঠিক সেই দিনের তারিখে যেদিন নোহা প্রথম তাদের ক্লাসে এসেছিল। তুমি এত কিছু? তোমাকে প্রথম দেখার পর থেকে আমার আর কোনো রাত কবিতা ছাড়া কাটেনি। এই ডায়েরিটা আমার ভালোবাসার সাক্ষী, তবে আজকের জন্য একটা বিশেষ কবিতা আছে। আহান ডায়েরির শেষ পাতাটা খুললো। সে নোহার কোলে মাথা রেখে শুয়ে পড়লো এবং কবিতাটা পড়তে শুরু করলো। আজ রাতটা তোমার আমার। গল্পটা একান্তই আমাদের। শিক্ষক ছাত্রের পরিচয় মুছে গিয়ে হলাম জীবনসঙ্গী পরস্পরের। তোমার চোখের গভীরতায় আমি খুঁজে পেয়েছি তোমার আশ্রয়। তোমার হাতের মেহেদিতে লেখা আমার নাম ঘুচিয়েছে সব ভয়। এই ঘর, এই ফুল, এই চাঁদ, সবাই আজ সাক্ষী থাকুক। আমার প্রতিটা নিঃশ্বাস শুধু তোমার নামেই বেঁচে থাকুক। তুমি ছিলে আমার ম্যাম, আজ হলে আমার বউ। তোমাকে পেয়ে আমি জিতে গেছি জীবনের সবকিছু। কবিতাটা শেষ করে আহান দেখলো নোহার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে উঠে বসে আলতো করে নোহার চোখের পানি মুছে দিল। এটা তো আনন্দের দিন, আজ কাঁদতে নেই। এটা কষ্টের কান্না নয় আহান, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির কান্না। নোহা আহানের বুকে মুখ লুকালো। আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো আহান। আর আমি আমার প্রতিটা নিঃশ্বাস দিয়ে তোমার সেই ভালোবাসা আগলে রাখবো। আহান নোহার মুখটা তুলে ধরলো। তাদের দুজনের চোখেই ছিল গভীর ভালোবাসা আর বিশ্বাস। আহান ধীরে ধীরে নোহার দিকে ঝুঁকলো। তাদের ঠোঁট দুটো আবার এক হলো। এই চুম্বনটা ছিল তাদের সব বাধা পেরিয়ে যাওয়ার পর প্রথম শান্ত গভীর চুম্বন। আহান একসময় নোহাকে আলতো করে কোলে তুলে নিল এবং বিছানায় শুয়ে দিল। বাইরে শরতের চাঁদটা জানালার কাছ দিয়ে দেখছিল দুটো মানুষের ভালোবাসার কাছে নিজেদের সমর্পণ করা। ঘরের ভিতর রজনীগন্ধার সুবাস আরো তীব্র হয়ে উঠল। দুটো শরীর আর দুটো আত্মা মিলেমিশে এক হয়ে গেল। অনেকক্ষণ পর যখন চারপাশটা একদম শান্ত, নোহা আহানের বুকে মাথা রেখে শুয়েছিল। আহান তার চুলে আলতো করে বিলি কেটে দিচ্ছিল। জানো, আজ প্রথম আমার মনে হচ্ছে আমি বাড়ি এসেছি। এটাই তো তোমার বাড়ি। আমার রানী সবসময় ছিল, সবসময় থাকবে। কখনো ছেড়ে যাবে না তো? মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না নোহা। নোহা পরম শান্তিতে আহানের বুকের উষ্ণতায় চোখ বন্ধ করলো। আহান তার কপালে আলতো করে চুমু খেল।
সারা জীবনের জন্য যে মানুষটাকে সে চেয়েছিল আজ সে তার বুকে ঘুমিয়ে আছে। এর চেয়ে বড় শান্তি আর কিছুই হতে পারে না। তাদের ভালোবাসার রাতটা গভীর হলো, আর শুরু হলো এক নতুন সকালের অপেক্ষা। এদিকে শরতের ভোরের নরম আলোটা যখন জানালার পর্দা সরিয়ে ঘরে উকি দিল, নোহা চোখ মেলো এক নতুন পৃথিবীতে, কিন্তু বড় বেশি আপন। রজনীগন্ধার মিষ্টি সুবাসে ঘরটা এখনো ভরে আছে। সে পাশ ফিরতে দেখলো আহান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটার চোখে না ছিল কোনো দুষ্টুমি, না ছিল কোনো চঞ্চলতা, ছিল শুধু একরাশ প্রশান্তি আর গভীর ভালোবাসা। নোহার মনে হলো তার সারা জীবনের সব একাকিত্ব, সব অপেক্ষা যেন এই একটা সুন্দর সকালে সে সার্থকতা খুঁজে পেয়েছে। সে আর ভার্সিটির রাশভারী নোহা শারমিন নয়, সে এখন আহান চৌধুরীর ভালোবাসার স্ত্রী, তার নোহা। এই অনুভূতিটা তাকে এক স্বর্গীয় প্রশান্তিতে ডুবিয়ে দিচ্ছিল। আমার সকালটা যে এত সুন্দর হতে পারে আমি কোনোদিন ভাবিনি। বাজে বকো না। একটু বাজে না। এতদিন তো সূর্য উঠলে সকাল হতো, আজ থেকে তোমাকে দেখলে আমার সকাল হবে। আহান এক হাত বাড়িয়ে নোহাকে নিজের বুকের কাছে আরো নিবিড় ভাবে টেনে দিল। তার ঘুম ভাঙা উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছিল নোহার মুখে। সে নোহার কপালে, গালে, ঠোঁটে ভালোবাসার আলতো ছাপ এঁকে দিল। ছাড়ো, মা দেখে ফেলবেন। আমার বউকে আমি আদর করছি দেখলে দেখবে। তাছাড়া মা এত সকালে আমাদের ঘরে উকি দিতে আসবে না, আমি তাকে খুব ভালো করে চিনি। নোহার সব আপত্তি আহানের ভালোবাসার কাছে হেরে গেল। সে আহানের বুকে মুখ লুকিয়ে নিজেকে সঁপে দিল। কিছুক্ষণ পর নতুন বউ হিসেবে নোহার প্রথম সকালের দায়িত্ব পালনের জন্য সে তৈরি হতে গেল। আহানই আলমারি থেকে তার জন্য একটা সুন্দর নীল রঙের শাড়ি বের করে দিল। নীল শাড়িতে তোমাকে নীল পরীর মতো লাগে। আজ আমার পুরো পরিবার দেখুক তাদের ছেলে কার প্রেমে পড়েছে। আহানের হাত ধরে নোহা যখন ঘর থেকে বের হলো, তার বুকের ভেতরটা ভয়ে কাঁপছিল, কিন্তু আহানের মা তাকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন। আয় মা আয়, আমার ঘর আলো করে এলি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তিনি নোহার হাতে এক বাটি পায়েস তুলে দিলেন। বাড়ির নিয়ম, নতুন বউ প্রথম দিনটা মিষ্টি মুখ করে শুরু করে। আহানের মা এবং পরিবারের অন্য সদস্যদের আন্তরিকতায় নোহার সব ভয় কেটে গেল। সে বুঝতে পারলো সে শুধু একজন স্বামী পায়নি, পেয়েছে একটা আস্ত পরিবার। বিকেলে ছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। আহান একটা পার্লার থেকে লোক ডেকেছিল নোহাকে সাজানোর জন্য। যখন সাজ শেষ হলো, আহান ঘরে ঢুকলো। আকাশে নীল লেহেঙ্গায় নোহাকে দেখে আহানের চোখ দুটো আটকে গেল। সে পার্লারে মেয়েদের ঘর থেকে বেরিয়ে যেতে ইশারা করলো। আজ তোমাকে দেখে আমার বারবার তোমার প্রেমে পড়তে ইচ্ছে করছে। কেন? আগের প্রেম কি কমে গেছে নাকি? আগের প্রেমটা ছিল নদীর মতো, আর আজকের প্রেমটা হলো সমুদ্র, যত দেখছি ততই ডুবে যাচ্ছি। আহান নোহার পেছনে গিয়ে দাঁড়ালো। সে আয়নার প্রতিবিম্বে নোহার দিকে তাকিয়ে হাসলো এবং তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি কি আমার বউকে একটু সাজিয়ে দিতে পারি? কিভাবে? আহান পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। তার ভেতরে ছিল এক জোড়া হীরার দুল। সে নিজের হাতে পরম যত্নে নোহার কানে দুল দুটো পরিয়ে দিল। এবার সম্পূর্ণ লাগছে। সে নোহার ঘাড়ে আলতো করে চুমু খেয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল, আজ রাতে অনুষ্ঠানে কিন্তু আমার কাছ থেকে এক মুহূর্তের জন্যও দূরে যাবে না। যাব না। বৌভাতের অনুষ্ঠানে যেন চাঁদের হাট বসেছিল। ভার্সিটির সব সহকর্মী, ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব সবাই এসেছিল। করিম সাহেবও এসেছিলেন, কিন্তু আজ তার চোখে কোনো ব্যঙ্গ ছিল না, ছিল কেবল বিস্ময়। আহান সারাটা সময় নোহার হাত ধরে রেখেছিল। সে সবার সাথে নোহাকে পরিচয় করে দিচ্ছিল। আমার স্ত্রী নোহা, এই দুটো শব্দ সে এমন গর্বের সাথে উচ্চারণ করছিল যে নোহার চোখ দুটো বারবার ভিজে আসছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে আহান সবাইকে অবাক করে দিয়ে নোহার হাত ধরে স্টেজের মাঝখানে নিয়ে গেল। নরম সুরের একটা গান বেজে উঠল। আমার জীবনের প্রথম নাচটা কি আমার রানীর সাথে হতে পারে? নোহার লজ্জায় লাল হয়ে আহানের হাতটা ধরল। আহান তাকে আলতো করে নিজের কাছে টেনে নিল। গানের তালে তালে তারা যখন নাচছিল, তাদের চারপাশে পৃথিবীটা যেন থেমে গিয়েছিল। তাদের চোখে ছিল শুধু একে অপরের জন্য ভালোবাসা। আজ থেকে সারা পৃথিবী জানে তুমি শুধু আমার, আর কেউ কোনোদিন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি তো তোমারই থাকতে চাই সারা জীবনের জন্য। অনুষ্ঠান শেষে গভীর রাতে তারা যখন নিজেদের ঘরে ফিরল, দুজনেই খুব ক্লান্ত ছিল। ধন্যবাদ আহান। আবার ধন্যবাদ। হ্যাঁ, আমাকে এমন একটা সুন্দর জীবন দেওয়ার জন্য, এমন একটা সুন্দর পরিবার দেওয়ার জন্য। তুই আমার জীবনে এসে আমার জীবনটাই তো সুন্দর করে দিয়েছো। তারা দুজন বারান্দায় এসে দাঁড়ালো। শরতের রাতের আকাশ ঝলমল করছে চাঁদ। হালকা ঠান্ডা বাতাসে নোহার চুল উঠছিল। আহান একটা চাদর এনে নোহার গায়ে জড়িয়ে নিল এবং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখলো। আমাদের গল্পটা চাঁদের আলোর মতোই সুন্দর, তাই না? তার চেয়েও বেশি। আহান নোহার গালে আলতো করে চুমু খেলো। চলো
এবার ঘুমোতে চাই। কাল সকালে আমাদের নতুন জীবনের প্রথম সূর্য উঠবে। আহান নোহার হাত ধরে তাকে ঘরে নিয়ে এলো। তাদের নতুন জীবনের প্রতিটা মুহূর্ত যে এমন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে তা যেন আজকের 4টায় সাক্ষী হয়ে রইল। দেখতে দেখতে তাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল। সময়টা কিভাবে যে পাখির ডানা ভর করে উড়ে গেল তা নোহা বা আহান কেউই টের পেল না। তাদের ভালোবাসার নিটটা এখন আর নতুন নেই, বরং পুরনো হয়েছে ভালোবাসার উষ্ণতায়, একে অপরের প্রতি নির্ভরতায় আর অজস্র মিষ্টি স্মৃতিতে। আহান এখন আর ভার্সিটির সে চঞ্চল ছাত্রটি নেই। পড়াশোনা শেষ করে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে চাকরি করছে, আর নোহা এখনো তার শিক্ষকতার পেশাতে আছে। কিন্তু তাদের সম্পর্কের রসায়নটা এক চুলো বদলায়নি। আহান এখনো তার নোহাকে ঠিক আগের মতোই ভালোবাসে, আর নোহা তার পাগল রোমান্টিক স্বামীটার জন্য প্রতি মুহূর্তে নতুন করে প্রেমে পড়ে। তাদের ভালোবাসার গল্পটা এখন আর ক্যাম্পাসের কোনো গুজব নয়, বরং সবার কাছে এক সুন্দর উদাহরণ। 1 বছর পূর্তির সকালটা ছিল অন্যরকম। আহান আজ অফিস থেকে ছুটি নিয়েছে। সে ঘুম থেকে উঠে দেখলো নোহা বারান্দায় দাঁড়িয়ে আছে, তার হাতে চায়ের কাপ। আহান নিঃশব্দে পেছন থেকে গিয়ে নোহাকে জড়িয়ে ধরল, তার ঘাড়ে আলতো করে চুমু খেলো। শুভ বিবাহ বার্ষিকী আমার রানী। শুভ বিবাহ বার্ষিকী আমার পাগল স্বামী। আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ? সেটা তো বললেই আর সারপ্রাইজ থাকবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা এক জায়গায় যাব। কিছুক্ষণ পর তারা দুজন বেরিয়ে পড়ল। আহান গাড়ি চালাচ্ছিল, আর নোহা কৌতূহলের চোখে তার দিকে তাকিয়েছিল। গাড়িটা যখন ভার্সিটি গেটের সামনে এসে থামলো, নোহা অবাক হয়ে গেল। আমরা এখানে কেন? আমাদের গল্পটা যেখানে শুরু হয়েছিল, আমাদের ভালোবাসার প্রথম বর্ষটা তো সেখানেই উদযাপন করতে হবে, তাই না? আহান গাড়ি থেকে নেমে নোহার জন্য দরজা খুলে ধরল। তারা হাত ধরে ক্যাম্পাসের ভেতর ঢুকলো। 1 বছর পর একসাথে এখানে আসায় তাদের পুরনো দিনের সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তারা তাদের এই পুরনো ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে আহান প্রথম নোহাকে দেখেছিল। এই সেই জায়গা যেখানে প্রথমবার তোমাকে দেখে আমার পৃথিবীটা থেমে গিয়েছিল। আর আমার পৃথিবীটা এলোমেলো হয়ে গিয়েছিল। আহান হাসলো। এরপর তারা গেল সেই স্টাফ রুমের সামনে, যেখানে আহান নোহাকে টিফিন বক্স দিয়ে যেত। তোমার কি মনে আছে, তুমি রাগে আমার দেওয়া টিফিন বক্সটা প্রায় ফেলেই দিয়েছিলে? মনে থাকবে না আবার? তোমার মতো নাছরবান্দা ছাত্র আমার জীবনে দেখিনি। তারা হাসতে হাসতে এগিয়ে গেল সেই অডিটোরিয়ামের দিকে, যেখানে আহান তার বিখ্যাত অনুপ্রেরণা কবিতাটা পাঠ করছিল। সেদিন আমার অবস্থার তীব্রতা শুধু আমি জানি। লজ্জা আর বঞ্চনায় যেন প্রাণটা আমার ধীরে ধীরে মরে যাচ্ছিল। কিন্তু সেই লজ্জাটাই তো ভালোবাসার প্রথম রং ছিল। অবশেষে তারা এসে দাঁড়ালো ভার্সিটির সেই বিশাল বট গাছটার নিচে, তাদের ভালোবাসার সবচেয়ে বড় সাক্ষী। ঠিক এইখানে দাঁড়িয়ে তুমি প্রথমবার বলেছিলে ভালোবাসি। আমি সেদিন কি ভয়টাই না পেয়েছিলাম। আর আমি ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর। কিন্তু দেখো, আজ তুমি আমার সম্পূর্ণ, আমার স্ত্রী, আমার জীবন। আহান হঠাৎ করে নোহার সামনে হাঁটু কেড়ে বসলো। নোহা অবাক হয়ে তার দিকে তাকালো। সেদিন এই ছাত্রটা তার ম্যামকে ভালোবেসেছিল, আর আজ এই স্বামীটা তার বউকে বলছে আমি তোমাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠিক এইভাবেই ভালোবেসে যাব। তুমি কি সারা জীবনের জন্য আমার এই ভালোবাসাটা গ্রহণ করবে? নোহা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। সে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি তো কবেই তোমার ভালোবাসা গ্রহণ করে নিয়েছি। আহান উঠে দাঁড়িয়ে নোহাকে নিজের বুকের কাছে টেনে নিল। সে নোহা ঠোঁটের গভীরে একটা চুমু খেল। যে বটগাছটা একদিন তাদের অসম প্রেমের ভয়ার্ত স্বীকারোক্তির সাক্ষী ছিল, আজ সেটাই তাদের পরিপূর্ণ ভালোবাসা জয়ের সাক্ষী হয়ে রইল। কিছুক্ষণ পর নোহা হঠাৎ করে আহানের বুক থেকে সরে দাঁড়ালো। তার মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, মানে মাথাটা একটু ঘুরছে। চলো আমরা বসি। আহান, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। নোহা আহানের হাতটা ধরে নিজের পেটের উপর রাখলো। আহান অবাক হয়ে তার দিকে তাকালো। আমাদের ভালোবাসার নীড়ে খুব তাড়াতাড়ি একজন নতুন সদস্য আসতেছে। আহান। কথাটি শোনা মাত্র আহানের পুরো পৃথিবীটা যেন থেমে গেল। সে কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলো না। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। নোহা, তুমি সত্যি বলছো? মানে আমি বাবা হতে চলেছি? হ্যাঁ, আমার পাগল স্বামী, তুমি বাবা হতে চলেছ। আহান আর নিজেকে সামলাতে পারলো না। সে আনন্দে চিৎকার করে উঠলো। সে নোহাকে কোলে তুলে নিয়ে বনবন করে ঘোরাতে লাগলো। আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব নোহা, তুমি আমাকে পৃথিবীর সেরা উপহারটা দিলে।